হ্যালো গাইস, হ্যালো, কি অবস্থা? ওয়েট, এই তো চলে আসছি। হ্যালো গাইস, কি খবর, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে নতুন একটা অধ্যায়ে স্বাগতম। আমরা দেখতে দেখতে অবশেষে তরঙ্গ শুরু করতেছি। অনেকের জিজ্ঞাসা ছিল এই চ্যাপ্টারটা নিয়ে, ভাই এই চ্যাপ্টার কবে শুরু হচ্ছে, আমরা কবে ওয়েব পড়তে যাচ্ছি? আজকে থেকে পড়তে যাচ্ছি। সো আজকে হচ্ছে আমরা নতুন অধ্যায় তরঙ্গ শুরু করতে যাচ্ছি এবং এই অধ্যায়টা অন্যান্য অধ্যায়ের তুলনায় পোলাপান কেন যেন একটু কঠিন মনে করে এবং আমাদের সময়ও সেম জিনিসটাই ছিল। ফার্স্ট পেপারের অন্যান্য চ্যাপ্টার মোটামুটি সহজই লাগতো, তরঙ্গ জিনিসটা হালকা একটু কঠিন বলে মনে হইতো, মানে আমার কাছে তো মনে হইতো আর কি, ঠিক আছে। যদিও চ্যাপ্টারটা এত বেশি কঠিনও না, একটু বুঝে বুঝে পড়া লাগবে। সমস্যা যেটা হয়, ধরো অন্যান্য চ্যাপ্টারের যে জিনিসগুলো সেগুলো আসলে ভিজুয়ালাইজ করাটা ইজি। লাইক ধরো একটা আনত তলের মধ্যে দিয়ে একটা বস্তু পড়তেছে, তুমি খুব ইজিলি ভিজুয়ালাইজ করতে পারতেছো। একটা বস্তু গড়ায় গড়ায় যাচ্ছে, তুমি ইজিলি ভিজুয়ালাইজ করতে পারতেছো। একটা বস্তুকে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো প্রাসের মতো, তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো। বাট এই যে তরঙ্গ জিনিসটা, এটাকে ভিজুয়ালাইজ করাটা হয়ে যায় হচ্ছে একটু টাফ। বাট সমস্যা নাই, আমরা হচ্ছে রিল্যাক্সে পড়বো, আস্তে আস্তে পড়বো, প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, যেন একবার পড়লে তারপর আর কোনো কনফিউশন না থাকে। কাজটা হচ্ছে একটাবার ভালো মতো পড়া, যেন এরপর আমাদের মধ্যে কোনো রকম কনফিউশন আর না আসে। এবং এই চ্যাপ্টারটা নিয়ে তোমরা 9-10-এও পড়ে আসছো, আই গেস এই চ্যাপ্টারটা তোমাদের 9-10-এও ছিল। বাট সেখানে তোমাদের মধ্যে বেশ কিছু মিসকনসেপশন তৈরি হয়েছিল বলে আমি আশাবাদী। আমরা সেই মিসকনসেপশনগুলো আস্তে আস্তে দূর করবো গাইস, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা একটু ইন ডিটেলসে যাব এবং প্রত্যেকটা জিনিস আমরা একটু ভালো মতো কমপ্লিট করে ফেলার চেষ্টা করব। ওকে, সো ভয় পাওয়া যাবে না। আমরা চ্যাপ্টারটার মোটামুটি 4টা বা 5টা লেকচার ঈদের আগে কমপ্লিট করব এবং বাকি যে লেকচারগুলো সেগুলো আমরা ঈদের পরে কমপ্লিট করব। অন এভারেজ ধরে রাখতে পারো 12টার মতো লেকচার লাগতে পারে। খুব বেশি বড় চ্যাপ্টার না, আবার খুব বেশি ছোট চ্যাপ্টারও না। এটাকে ছোট চ্যাপ্টার বলা যায় না, আবার বড় চ্যাপ্টারও বলা যায় না, মাঝামাঝি। নিউটন অ্যান্ড মেকানিক্সের চেয়ে ছোট, বাট আবার ধরো কোন চ্যাপ্টারের চেয়ে বড় বলবো বলো? যেগুলো ছোট ছোট চ্যাপ্টার আছে, যেমন সেকেন্ড পেপারের চ্যাপ্টার 5 ছোট, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 ছোট, এগুলার চেয়ে আবার হালকা একটু বড়, ঠিক আছে। বাট কঠিন কিছু না, একটাবার ভালো মতো বুঝে গেলে তারপর দেখবা ইজি হবে। ওকে, সো আমাদের প্রথম লেকচারের যে টার্গেটটা সেটা হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল নলেজটাকে একটু বিল্ড আপ করা। ওকে, যেমন তোমাদের বইয়ে দেখবা ওয়েব নিয়ে যে আলোচনা আছে এই চ্যাপ্টারের মধ্যে, সেটা ম্যাক্সিমাম হচ্ছে যেখানে পার্টিকেলগুলো পিরিয়ডিক মোশনে বা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল, সেটা নিয়ে। ওকে, ওয়েবের ইন জেনারেল আলোচনাটা তোমাদের এখানে একটু কমই আছে এবং এখানে জাস্ট মিডিয়ামের জন্য ওয়েব নিয়ে আলোচনা বেশি। সো আমরা হচ্ছে প্রথমে একটু ইন জেনারেল ওয়েব কি সেটা নিয়ে পড়বো। আজকের ক্লাসটা অনেকটা ফাউন্ডেশন বিল্ডিং ক্লাস বলতে পারো, যেখানে আমরা ওয়েবের একটা ফান্ডামেন্টাল নলেজ শিখবো এবং তারপরের ক্লাস থেকে হচ্ছে আমাদের মেইন পড়াটা শুরু, যেটা তোমাদের বইয়ের মধ্যে আছে। যখন পার্টিকেলগুলো সিম্পল হারমোনিক মোশনের থেকে ওয়েভটা ক্রিয়েট করে, সেটার ক্যালকুলেশন কিভাবে করা লাগে। বাট যখন তোমার ফান্ডামেন্টাল বা বেসটা অনেক স্ট্রং হবে, তখন আসলে একটা স্পেশাল কেস পড়াটা তোমার জন্য খুব বেশি কঠিন হবে বলে আমার মনে হয় না। মানে আমরা আজকের ক্লাসে হচ্ছে জেনারেল ওয়েভ, মানে একদম ওয়েবের যে জেনারেল ইকুয়েশন সেটা নিয়ে পড়াশোনা করব। নেক্সট ক্লাস থেকে হচ্ছে একটা স্পেশাল টাইপের ওয়েভ, যেটা তোমাদের বইয়ের মধ্যে আছে, যখন পার্টিকেলগুলো সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হয়ে ওয়েভটা ক্রিয়েট করে, সেটা নিয়ে পড়াশোনা করব। ওকে, তাহলে চলেন দেরি না করে শুরু করে দিচ্ছি। আমি সাউন্ড একটু চেক করে দিব, আমার ফোনে চার্জ একটু কম থাকায় ফোনটা একটু দূরে। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। ওকে, তাহলে চলেন আর দেরি না করি শুরু করে দিচ্ছি। লেটস গো ওয়েভ। ও মাই গড ভাইয়া, আমি তোমাদের কমেন্টে আসতেছি। এখন থেকে তোমাদের কমেন্ট আমি প্রতি 10 মিনিট 15 মিনিট পর পর চেক করবো ভাই। কালকে আমি তো চম্বকের ক্লাসে ধরা খেয়ে গেছি। চম্বকের ক্লাসে লাস্ট 1 ঘন্টা 10 মিনিট কোনো সাউন্ডই নাই। এর চেয়ে বেদনার কিছু হইতে পারে বলো? জীবন একটা যন্ত্রণা হয়ে গেছে। যাই হোক, এখানে হচ্ছে তরঙ্গের সংজ্ঞা দেওয়া আছে এবং তরঙ্গের সংজ্ঞাটাও তোমাদের বইয়ের যে ওয়েবটা সেই অনুযায়ী দেওয়া আছে। বাট এইটা আসলে তরঙ্গের জেনারেল সংজ্ঞা না। যেমন আমি সংজ্ঞাটা একটু পড়তেছি, যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তর করে, কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থায়ী কোনো পরিবর্তন করে না বা স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। মানে কি? মানে হচ্ছে আমার যেখানে মাধ্যমের কণাগুলা সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করবে, বাট মাধ্যমের কণাগুলা আগে পিছনে যাবে না,
ঠিক আছে, মানে হচ্ছে সামনে পিছনে যাবে না, সামনে পিছনে যাইতে পারে, সেটা হচ্ছে তোমার কি বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লংডিটিউডিনাল যে ওয়েভটা হয় সেটাতে হয় আর কি। ওকে, মানে এখানে হচ্ছে পার্টিকেলের একটা মোশন থাকবে এবং একই সাথে এনার্জি ট্রান্সফার হবে, এনার্জি ট্রান্সফারটাকে আমরা বলতেছি মেইনলি ওয়েভ। ওকে, বাট এর না একটা বিশেষ টাইপের ওয়েভ, এবং এই সংজ্ঞাটা তোমাকে আসলে ওয়েভের কনসেপ্ট কখনোই ক্লিয়ার করে দিবে না। সো ওয়েভের যদি একটা ক্লিয়ার কনসেপ্ট চাই, আমাদের আসলে প্রথমে জেনারেল টাইপে যাইতে হবে, সেটা হচ্ছে তোমাদের বইয়ের সংজ্ঞা। এই সংজ্ঞাতে আমরা আবার ব্যাক করবো যখন আমাদের জেনারেল টাইপ পড়াটা শেষ হবে। ওকে, তাহলে আসেন আমরা হচ্ছে একটু জেনারেল টাইপে যাব, সেটা হচ্ছে তরঙ্গের জেনারেল টাইপ। আচ্ছা ভাইয়া, তরঙ্গ জিনিসটা কি প্রথমেই লেখো। তরঙ্গ হচ্ছে একটা ডিস্টারবেন্স। কি ভাইয়া, এইখানে সংজ্ঞায় কি লেখা ছিল, আপনি এটা কি বললেন? তরঙ্গ একটা ডিস্টারবেন্স। ইয়েস, তরঙ্গ হচ্ছে একটা ডিস্টারবেন্স। তরঙ্গ এসে কি করবে? তরঙ্গ এসে ডিস্টার্ব করবে। কাকে ডিস্টার্ব করবে? অনেক মানুষকে ডিস্টার্ব করতে পারে, কোনো একটা মাধ্যমের কণাকে ডিস্টার্ব করতে পারে, ডিস্টার্ব করে কণার সরণ পরিবর্তন করতে পারে, সাম্যাবস্থা থেকে সরাই দিতে পারে, ঘনত্বের পরিবর্তন করতে পারে, প্রেসারের পরিবর্তন করতে পারে, অলসো ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এগুলার মানও পরিবর্তন করতে পারে। এই সব কিছুই কিন্তু তরঙ্গ। এটাই বলতেছিলাম যে আমরা হচ্ছে একটা স্পেশাল টাইপ নিয়ে পড়াশোনা করতেছি, বাট সেকেন্ড পেপারে যখন তুমি চ্যাপ্টার 7 পড়তে যাবা, সেখানে গিয়ে তুমি আবার আর এক রকম তরঙ্গ পাবা। তখন তোমার মাথাটা একটা চক্কর দিবে, আয় হায় ভাইয়া, এখানে পড়াইছিল এক তরঙ্গ, ওখানে আবার আরেক তরঙ্গ। তাহলে তরঙ্গ আসলে কোনটা? আমরা আসলে তরঙ্গের জেনারেল কেসটা পড়েই না, সেটাই হচ্ছে আমরা আজকে পড়বো। ওকে, তারপর এটার মধ্যে অনেক টাইপের ক্লাসিফিকেশন হয়, তার মধ্যে একটা ক্লাসিফিকেশন নিয়ে এই চ্যাপ্টারে আমাদের পড়াশোনা আছে, আর একটা নিয়ে আমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7-এ পড়াশোনা আছে। ওকে গুড, তাহলে তরঙ্গ জিনিসটা কি? তরঙ্গ জিনিসটা হচ্ছে ডিস্টারবেন্স। এখন এই ডিস্টারবেন্স অনেকভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে? ডিস্টারবেন্স আসতে পারে ডিসপ্লেসমেন্টের মাধ্যমে, বা লেখো সাম্যাবস্থা থেকে সরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? সাম্যাবস্থা থেকে সরণ। সাম্যাবস্থা থেকে সরণ। ওকে, লেখো, বুঝবা আস্তে আস্তে, সমস্যা নেই। তারপর ডিস্টারবেন্স আসতে পারে প্রেসারে। কিসে? প্রেসারে। ডিস্টারবেন্স আসতে পারে ডেনসিটিতে। কিসে? ডেনসিটি বা ঘনত্বে। এই যে প্রেসারের যে ডিস্টারবেন্সটা, সেটা বাতাসের মধ্যে দেখা যায়। যে আমরা যখন কথা বলি, যে তুমি কথা বলতেছো, এখানে কি কণা উপরে নিচে ওঠানামা করতেছে এরকম নাকি? না, এখানে একটা প্রেসার ডিসপ্লেসমেন্টের মাধ্যমে বা প্রেসারের যে ডিফারেন্স, সেটা ক্রিয়েট হওয়ার মাধ্যমে তরঙ্গটা পাস হচ্ছে। প্রত্যেকটা জিনিস নিয়ে পড়াশোনা করা লাগবে। দেন হইতে পারে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশনের মাধ্যমে। লেখো, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশনের মাধ্যমে। ওকে, তাহলে ভাই তরঙ্গ জিনিসটা আসলে ডিস্টারবেন্স, এবং এই ডিস্টারবেন্সটা হইতে পারে অনেক কিছু। হইতে পারে একটা মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ যাচ্ছে, সে সেই মাধ্যমের কণাকে সাম্যাবস্থা থেকে নড়াচড়া করাই দিচ্ছে, ডিস্টার্ব করতেছে, এবং এই ডিস্টারবেন্সটাই আস্তে আস্তে সামনের দিকে আগাবে। ওকে, হইতে পারে সে মাধ্যমের কণার প্রেসার চেঞ্জ করে দিচ্ছে, এবং সেই প্রেসারের যে পরিবর্তন, সেটাই আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে, এটাই ডিস্টারবেন্স। এবং ডিস্টারবেন্সটা যখন সামনের দিকে আগাচ্ছে, আমরা বলছি তরঙ্গ সামনের দিকে আগাইতেছে। সিমিলারলি সে ডেনসিটিতে পরিবর্তন করতে পারে, আবার সে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের মানও পরিবর্তন করে এনার্জি সামনের দিকে বা ডিস্টারবেন্স সামনের দিকে পাস করতে পারে। যখন ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে, তখন কি সেখানে কোনো মাধ্যমের কণা লাগবে? লাগবে না কিন্তু। এবং এমন কিন্তু তরঙ্গ আছে যেখানে মাধ্যমের কণা ছাড়াও তরঙ্গ ট্রান্সফার হইতে পারে। সো তুমি এই যে জেনারেল সংজ্ঞাটা পড়লা, যে যেখানে কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তরিত হয়, সবসময় মাধ্যম থাকাটা জরুরি না তরঙ্গের জন্য। যেগুলা মেকানিক্যাল ওয়েভ, সেগুলোর জন্য মাধ্যম লাগে, অন্য কোনো ওয়েভের জন্য মাধ্যমের কোনো দরকারই নেই। ওকে, সেটা কোনো জেনারেল সংজ্ঞা না, এটা মেকানিক্যাল ওয়েভের সংজ্ঞা হয়ে গেছে। যাই হোক, সো ওয়েভ জিনিসটা হচ্ছে ডিস্টারবেন্স, এমন একটা ডিস্টারবেন্স যে কিনা যে কোনো একটা কিছুকে ডিস্টার্ব করবে। কাকে ডিস্টার্ব করবে? হইতে পারে একটা কণার সরণকে, এটা হচ্ছে একটা কণার, কার? কণা বা পার্টিকেলের। একটা কণার সরণ পরিবর্তন করতে পারে ডিস্টার্ব করার মাধ্যমে। ধরো কণা এখানে আছে, ঠিক আছে, একটা তুমি ঢিল এখানে ফেললা, কি করলে? একটা ঢিল ফেললা, কি হবে বলো তো? এখানে একটা ঢেউয়ের মতো তৈরি হবে। কি তৈরি হবে ভাইয়া? একটা ঢেউ তৈরি হবে। যখন এই ঢেউটা তৈরি হইলো, তখন কি হইলো? কণা ছিল এখানে, এখান থেকে নেমে আসলো এখানে, কণা ছিল এখানে, এখান থেকে নেমে আসলো এখানে। কণার সরণ পরিবর্তন হয়ে গেছে না? হইছে। কেন হইছে? কারণ এখানে এসে ডিস্টার্ব করা হইছে কণাকে, এবং এই ডিস্টারবেন্সটাই আস্তে আস্তে সামনের দিকে পাস করবে। সেটাকেই আমরা বলতেছি ওয়েভ সামনের দিকে আগাচ্ছে। ওকে, সো ওয়েভ সামনের দিকে আগানো মানে কণা সামনের দিকে আগানো না, ডিস্টারবেন্স সামনের দিকে আগানো। এই যে ডিস্টারবেন্সটা, এটাই আস্তে আস্তে সামনের দিকে আগাবে। ধরো এখান থেকে একটা ওয়েভ শুরু হয়েছে, কই থেকে ওয়েভ শুরু হয়েছে? এখান থেকে ধরো ওয়েভ শুরু হয়েছে, এবং এইটা হচ্ছে আমার মাধ্যম, আমি ধরলাম মাধ্যমের মধ্যে দিয়ে ওয়েভটা যাচ্ছে, এখানে থেকে আমার ওয়েভটা শুরু হয়েছে। তার মানে সবার আগে ডিস্টার্বড হবে এখানকার কণা, এবং সেই ডিস্টারবেন্সটাই আস্তে আস্তে সামনের দিকে ছড়াই যাবে বা সামনের দিকে আগাইতে থাকবে। আমরা বলবো ওয়েভ সামনের দিকে আগাচ্ছে।
কিন্তু আগাচ্ছে কে? ডিস্টারবেন্স। এই যে ডিস্টারবেন্সটা আগাচ্ছে, এটাকে দেখবা বইয়ের মধ্যে অনেক জায়গায় লিখছে এনার্জি সামনের দিকে আগাচ্ছে, উইচ ইজ কমপ্লিটলি ট্রু। এনার্জি সামনের দিকে আগাচ্ছে। ভাইয়া এনার্জি কেন সামনের দিকে আগাইলো? আচ্ছা দেখো, যদি এনার্জি নাই থাকে তুমি ডিস্টার্বটা করবা কেমনে? ধরো তোমার একটা বন্ধু পড়তেছে, তোমার ভাল লাগতেছে না, তোমার পছন্দ হচ্ছে না যে ও পড়তেছে, তুমি বললা যাই একটু জ্বালায় আসি। এখন তুমি নিজেই যদি স্যাট খেয়ে পড়ে থাকো, তোমার মধ্যে যদি এনার্জি না থাকে, তুমি তোমার বন্ধুকে জ্বালাবা কেমনে? বন্ধুকে জ্বালানোর জন্য তো তোমার ভিতরে ওই তেলটা থাকা লাগবে, তাই না? যে আমি উঠে গিয়ে বন্ধুকে জ্বালাই, তার মানে কাউকে জ্বালানোর জন্য আসলে এনার্জি দরকার। সো আমরা এই যে ডিস্টারবেন্সটাকে সামনের দিকে পাস করতেছি, এই ডিস্টারবেন্সটা আসলে কি? এনার্জি। এনার্জি সামনের দিকে যাচ্ছে এবং সেই এনার্জি গিয়ে অন্যান্য মাধ্যমের কণাগুলাকে এনার্জি দিচ্ছে, দিয়ে ডিস্টার্বটা করতেছে। ওকে, তো সামনের দিকে আগাচ্ছে কি? এনার্জি। অনেক ক্ষেত্রে বলা হয় সামনের দিকে কি আগাচ্ছে? মোমেন্টাম আগাচ্ছে। এটাও বলা হয়, এটাও ক্ষেত্র বিশেষে ট্রু। ওকে, তুমি যেটাই বলো না কেন। সো যদি মাধ্যমের মধ্যে দিয়ে ওয়েভ যায়, সেক্ষেত্রে কিন্তু মাধ্যমের কণা ওয়েভের সাথে সাথে কখনো সামনে আগাবে না। ধরো তোমার হাতে একটা দড়ি আছে, হ্যাঁ, মানে অনেক রকম এক্সাম্পল হইতে পারে ওয়েভের। ধরো তোমার হাতে একটা দড়ি আছে, তুমি সেই দড়িটাকে কি করলা? এরকম করলা। কি করলে? যে এরকম করলা। আচ্ছা, এই দড়ি কি সামনের দিকে আগাইছে? দড়ি তো সামনের দিকে আগায় নাই। তোমার হাতের মাথায় তোমার দড়ি ধরা ছিল, তুমি এইভাবে করছো, তোমার এই দড়ির পার্ট তো হাতেই আছে, এটা কি সামনে আগায় গেছে নাকি? যায় নাই। তাহলে একটা ঢেউয়ের মতো যে ভাইয়া সামনে গেল, কি সামনে গেল? এনার্জি সামনে গেল, ডিস্টারবেন্স সামনে গেল, দড়ি সামনে যায় নাই। ধরো এই দড়িটাই আছে, ঠিক আছে, সেই দড়ির মধ্যে তুমি কি করছো? এখানে একটা লাল টেপ লাগাই দিছো। কি করছো? একটা কালারফুল টেপ লাগাই দিছো। যে ভাইয়া বলে টেপ লাগিয়ে একটু টেপ বাইচে গেছে, এটাকে আমি দড়ির মধ্যে লাগাই দিই, ঠিক আছে। এইবার দড়িটাকে ধরে আপনি একটা ঝাঁকি দাও, এই টেপ কি সামনে আগায় যাবে? তুমি একটু পর দেখবা যে হ্যাঁ এই টেপটা এখানে চলে আসছে। না, এরকম কিন্তু হবে না। তুমি এভাবে একটা তরঙ্গ তৈরি করার পরেও টেপটা কিন্তু এখানেই থাকবে। দেখা যাবে এই টেপটা হয়তো বা এভাবে একটু উপরে উঠছে, কিছুক্ষণ পর আবার নিচেও নেমে আসবে, বাট ও সামনে আগায় যাবে না তরঙ্গের সাথে সাথে। সো মাধ্যমের মধ্যে দিয়েও যদি তরঙ্গ যায়, সেক্ষেত্রে সে মাধ্যমের কণাকে নিয়ে সামনে যায় না, সে সামনে পাস করে কাকে? সে সামনে পাস করে এনার্জিকে বা মোমেন্টামকে বা ডিস্টারবেন্সকে। এই ডিস্টারবেন্স কি করবে? যত সামনে আগাবে, সামনের দিকে সকল কণাকে ডিস্টার্ব করতে করতে যাবে। ধরো একটা ঢেউ, দেখো না যে ঢেউ সামনে আগাচ্ছে, সমুদ্রের মধ্যে সবচেয়ে ভালো দেখা যায়। ধরো এই হচ্ছে সমুদ্র, ঠিক আছে। ঢেউ উৎপন্ন হয়েছে কোথায়? ঢেউ উৎপন্ন হয়েছে এখানে। এখানে ভাইয়া বিশাল ঢেউ উৎপন্ন হয়েছে। এই ঢেউ এইদিকে আসতেছে, এইদিকে আসতেছে, এইদিকে আসতেছে, এইদিকে আসতেছে, এইদিকে আসতেছে। ভাই এখানে হচ্ছে কি? এখানে ঢেউ ভাইয়া সামনের দিকে আগায় আসতেছে, মানে হচ্ছে সামনের দিকে এনার্জি আগায় আসতেছে বা সামনের দিকে ডিস্টারবেন্স আগায় আসতেছে। কি আগায় আসতেছে? ডিস্টারবেন্স। এই ডিস্টারবেন্স কি করবে? যতই সামনে আগাবে, সামনের দিকে সকল কণাকে ডিস্টার্ব করতে করতে আসবে। ধরো এই কণাটা শান্ত হয়ে, মানে ব্যাপারটা দাঁড়াও আরো ভালো মতো বুঝি। ধরো তোমরা 4 জন বন্ধু আছো। কয়জন বন্ধু আছো? 4 জন বন্ধু, ঠিক আছে। এই 4 জনই পড়তেছে। 4 জনই কি করতেছে? পড়তেছে। ওকে, এবং ধরো তারা তাদের পড়ার টেবিল থেকে কখনো নড়ে না, তাদের জায়গা ফিক্স, তারা কখনোই পড়ার টেবিল থেকে নড়ে না, বসে তো বসেই, যা খুশি করে ওখানে বসেই করে। এখন তুমি বললে ঠিক আছে, আমার বন্ধুগুলাকে তো আমি কোনোভাবেই পড়ার টেবিল থেকে নড়াইতে পারতেছি না, বাট আমি ওদেরকে পড়তে দিব না। তাহলে আমি কি করবো? আমি গিয়ে ডিস্টার্ব করবো। ঠিক আছে, তুমি চলে আসছো, তুমি এসে এই বন্ধুর সাথে গল্প করা শুরু করে দিছো। কি করছো? বন্ধুর সাথে গল্প করা শুরু করে দিছো, তার মানে তুমি ওকে ডিস্টার্ব করছো। এখন ও বলবে তাহলে আমি পাশের জনকেও ডিস্টার্ব করি, তখন ও ডিস্টারবেন্সটা পাশের জনকে পাস করবে। সিমিলারলি ও বলবে তাহলে পাশের জনকেও ডিস্টার্ব করি, ডিস্টারবেন্সটা পাশের জনকে পাস করবে। ও বলবে পাশের জনকে ডিস্টার্ব করি, ডিস্টারবেন্সটা পাশের জনকে পাস করবে। এভাবে ডিস্টারবেন্সটা আগায় যাবে। এমন না যে তুমি এইসবের সাথে কথা বলতেছো দৌড় দিয়ে এখানে চলে গেছে, না না, এরকম হবে না, ওইখানেই থাকবে। সো মাধ্যমের মধ্যে দিয়ে যখন তরঙ্গ পাস করে, মাধ্যমের কণা সামনে আগায় না বা মাধ্যমের কণা স্থান পরিবর্তন করে অন্য কোথাও চলে যায় না, সে ওখানেই থাকে, ওই জায়গায় থেকেই কি করে? অসিলেট করে। কি করে? অসিলেট করে। এবং পাস করে কাকে? পাস করে হচ্ছে ডিস্টারবেন্সকে। ধরো এখানে একটা কণা আছে, এখানে আর একটা কণা আছে, এখানে আর একটা, এখানে আর একটা, এখানে আর একটা। তুমি কি করলা? প্রথম কণাটাকে ডিস্টার্ব করলা। ডিস্টার্ব করলা মানে কি? ডিস্টার্ব করলা মানে হচ্ছে এনার্জি দিলা। কি দিলা? এনার্জি দিলা। এখন তুমি তো এনার্জি দিয়ে দিলা, কণা তো খুব খুশি, আয় হায় এনার্জি দিছে। এখনো কি করবে? ও অসিলেট করা শুরু করবে। কি করবে? এভাবে অসিলেট করা শুরু করবে। মানে ও ডিস্টার্ব হয়ে গেছে, ও আগে সাম্য অবস্থায় ছিল, সুন্দর মতো একটা অবস্থায় ছিল, তুমি ওকে এনার্জি দিয়ে দিছো, ও তো এখন আর সাম্য অবস্থায় থাকবে না। ও কি করছে? অসিলেট করা শুরু করে দিছে। ও শুধুমাত্র অসিলেট করেই থেমে থাকবে না, ও কি করবে? ও পাশের কণাকেও এই ডিস্টারবেন্স বা এনার্জি পাস করবে, পাস করে ওকেও ডিস্টার্ব করবে।
সিমিলারলি ও তার পাশের কণাকে পাস করবে, ওকে ডিস্টার্ব করবে, ও আবার ওর পাশের কণাকে পাস করবে, ওকে ডিস্টার্ব করবে, ও ওর পাশের কণাকে পাস করবে, ওকে ডিস্টার্ব করবে। এমন না এই কণা এখানে আসতেছে, এমন না, এই কণা এনার্জিটা পাস করে দিচ্ছে, ডিস্টারবেন্সটা পাস করে দিচ্ছে। ধরো সবাই ধরো যে বালিশ বালিশ খেলে না, যে বালিশ পাস করে, সো ধরো আমরা 5 জন দাঁড়ায় আছি, আমরা জাস্ট কি করতেছি, বালিশটা হাতে নিচ্ছি, নিয়ে পাস করতেছি। যেই মোমেন্টে আমার হাতে বালিশ আছে ওই মোমেন্টে ধরো আমি সাম্যাবস্থায় নাই, আমি ডিস্টার্বড। ওকে, যখন বালিশ নাই আমার মধ্যে কোনো ডিস্টারবেন্স নাই, আমি দাঁড়ায় আছি সুন্দর মতো, বালিশটা আসছে আমি ডিস্টার্বড, বাট আমি নিজে তো একা ডিস্টার্বড হব না, আমি কি করবো, পাশের জনকেও পাস করে দিব, নাও তোমাকেও ডিস্টার্ব করি। ব্যাপারটা হচ্ছে এরকম। সো একজনকে এসে আমরা ডিস্টার্ব করলাম, সে কি করবে, তার পাশের যারা আছে তাদেরকে ডিস্টারবেন্সটা পাস করবে। তাহলে সামনের দিকে আগাবে কে, কণা না, সামনের দিকে আগাবে হচ্ছে ডিস্টারবেন্স। কি আগাবে, ডিস্টারবেন্স বা এনার্জি। বুঝতে পেরেছেন? একদম সহজ। এখন এই যে ডিস্টারবেন্সটা, যেটা আমি আগেও বলতেছিলাম, সেটা যে শুধুমাত্র এরকম স্মরণ পরিবর্তন করবে এমন না। এই চ্যাপ্টারে তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবা যে হ্যাঁ কণার স্মরণ পরিবর্তন হচ্ছে, কণা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল, বাট ব্যতিক্রমও হইতে পারে। প্রেশারের পরিবর্তন আসতে পারে, ডেন্সিটির পরিবর্তন আসতে পারে, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশন আসতে পারে, তার জন্যও কিন্তু তরঙ্গ তৈরি হইতে পারে। ওকে, তো ধরেন আমি আপনাকে এরকম একটা ছবি দিলাম, আর একটু ক্লিয়ার কনসেপ্টে যাই আমরা। প্রথম তো একটু হালকা বুঝতে সমস্যা হতে পারে, সমস্যা নাই। যেটা দড়ির এক্সাম্পলটা ছিল, ধরো কি করলাম, ওই পাশে হচ্ছে দড়িটা বাঁধা আছে, ঠিক আছে, যে বোর্ডের ওই কোণে বাঁধা আছে, আমার এই হাতে হচ্ছে দড়ির আরেক প্রান্ত। আমি কি করলাম, এরকম একটা এরকম একটা ঝাঁকি দিলাম। ঝাঁকি দিলে কি হবে বলো তো, যেই মোমেন্টে আমি হাত দিয়ে ঝাঁকি দিব, দেখা যাবে এখানে এরকম একটা তৈরি হয়েছে, ঠিক আছে, এরকম। যেই মোমেন্টে আমি ঝাঁকিটা দিছি, তার কিছুক্ষণ পর, ধরো তার 0.5 সেকেন্ড পর, তার 0.5 সেকেন্ড পর দেখা যাবে জিনিসটা হয়ে গেছে এরকম। মানে এই যে লুপটা, এইটা সামনের দিকে পাস হয়েছে। তার কিছুক্ষণ পর দেখা যাবে জিনিসটা হয়ে গেছে এরকম। তার আরো কিছুক্ষণ পর দেখা যাবে জিনিসটা হয়ে গেছে এরকম। বা লাস্টের টাকার দরকার নেই, এতটুকু আঁকলেও হচ্ছে, ঠিক আছে। এখন ধরো আমি যদি এই পুরো দড়িটার মধ্যে দুইটা জায়গা মার্ক করে রাখি, একটা ধরো এই জায়গাটা, ধরো আমি এই জায়গাটা মার্ক করে রাখছি, আর হচ্ছে এই জায়গাটা মার্ক করে রাখছি। কিছুক্ষণ পর এই মার্ক করা জায়গাটা কোথায় যাবে, ভাইয়া এই মার্ক করা জায়গা কি এখানে আসবে না, এটা এখানেই থাকবে, এটা এখানেই থাকবে। তার কিছুক্ষণ পর এটা এখানেই থাকবে, ও তো যাবে না, সামনের দিকে যাবে হচ্ছে এনার্জি। এবং এইবার যেহেতু ওর কাছে এনার্জি চলে আসছে, এই যে দেখো ও আর আগের অবস্থায় নাই। যেই কণা যখন এনার্জি পাবে সে তখন তার অবস্থান পরিবর্তন করবে, উপরে নিচে অসিলেট করবে, বাট কণা সামনে আগাবে না, কণা তরঙ্গের সাথে সাথে আগায় যাইতে থাকবে না, এটা কখনো হবে না। সামনে আগাবে তরঙ্গ, সামনে আগাবে ডিস্টারবেন্স, সামনে আগাবে এনার্জি। এই যেখানে সামনে আগাচ্ছে কে, এই যে এইটা সামনে আগাচ্ছে, তাই না, এটা কি, এটা হচ্ছে এনার্জি, এটা হচ্ছে ডিস্টারবেন্স, ঠিক আছে। তো সামনে আগাচ্ছে কে, সামনে আগাচ্ছে এইটা, এটা কি আমরা বলতেছি ওয়েভ, এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিস্টারবেন্স। ওকে, ডিস্টারবেন্স বা এনার্জি, বাকি বলতে পারো এনার্জি। ক্লিয়ার গাইস? একদম সহজ। আই গেস কিছুটা আইডিয়া আমাদের চলে আসছে অলরেডি তরঙ্গ সম্পর্কে, বাট আরো কিছু আইডিয়া দরকার। ভাইয়া আর কি কি আইডিয়া আমাদের দরকার, দেখো আরো কিছু জিনিস আমরা একটু বুঝি। ওকে, এবার ধরো আমি একটা তরঙ্গের ছবি তোমাকে এঁকে দিচ্ছি, ঠিক আছে। লেটস সাপোজ এটা হচ্ছে একটা তরঙ্গের ছবি। ওকে, এই এই ওকে, এই বরাবর থাকবে ওয়াই, এই বরাবর থাকবে এক্স। আমরা বুঝবো আস্তে আস্তে, সমস্যা নাকি, ছবিটা একটু আঁকি। ধরো তরঙ্গের ছবিটা হচ্ছে এরকম। ওকে, এইটা হচ্ছে একটা তরঙ্গের ছবি, বাট মাথায় রাখা লাগবে এইটা একটা নির্দিষ্ট সময়ের ছবি, এটা কোনো ভিডিও না, ঠিক আছে, এটা কোনো ভিডিও না, এটা একটা নির্দিষ্ট সময়ের ছবি। যদি আমি তার ঠিক অল্প একটু পর আর একটা ছবি তুলি, ছবিটা এরকম আসবে না, ছবিটা ডিফারেন্ট আসবে। কীরকম আসবে ছবিটা, ধরো আমরা যদি এর কিছুক্ষণ পরের ছবিটা আঁকতে চাই, ছবিটা আসবে এরকম। দাঁড়াও আঁকতেছি, সবগুলোই আঁকে একটা একটা করে। লেটস সাপোজ এই, লেটস সাপোজ এই, ঠিক আছে। ধরো এখানে আমরা আঁকতেছি হচ্ছে এটা ওয়াই, এটাও ওয়াই। কিছুক্ষণ পরের ছবি আঁকতেছি, কিছুক্ষণ পর দেখা যাবে জিনিসটা হয়ে গেছে এরকম। ধরো এই, ঠিক আছে, এই এই এই, ঠিক আছে। যদি আরো কিছুক্ষণ পর ছবি আঁকি, আরো কিছুক্ষণ পর দেখা যাবে ছবিটা হয়ে গেছে এরকম, এই 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 এই, এরকম হয়ে গেছে। সেম তরঙ্গ, একবার ধরো ছবি আঁকছি, টি ইজ ইকুয়ালস টু 1 সেকেন্ডে। ওকে, বা মনে করো একটা তরঙ্গ প্রবাহিত হচ্ছে, তোমার হাতে কি আছে, তোমার হাতে আছে ফোন, তুমি ফোনের মধ্যে দেখতেছো যে একটা তরঙ্গ প্রবাহিত হচ্ছে, তুমি কি করছো,
টি ইজ ইকুয়ালস টু 1 সেকেন্ড একবার স্ক্রিনশট নিছো, সেই স্ক্রিনশট আসছে এরকম। টি ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ডে আর একবার স্ক্রিনশট নিছো, সেই স্ক্রিনশট আসছে এরকম। টি ইজ ইকুয়ালস টু 3 সেকেন্ডে আরও একবার স্ক্রিনশট নিছো, সেই স্ক্রিনশট আসছে এরকম। ভাইয়া একই তরঙ্গ তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে স্ক্রিনশট নিছি, তিন রকম কেন আসলো? এখানে আসলে হচ্ছেটা কি দেখো, যখন এই তরঙ্গটা আসে নাই তখনকার ছবি কিরকম জানো? যখন এই তরঙ্গটা আসবে না তখনকার ছবিটা হচ্ছে এরকম। ধরো এই আমার ওয়াই, এই হচ্ছে আমার এক্স, ওকে, ওয়াই এক্স, তখনকার ছবিটা দেখতে এরকম। এই প্রত্যেকটা কণা কোথায় আছে? সাম্যাবস্থায় আছে। শুরুতে একদম প্রত্যেকটা কণা সাম্যাবস্থায়। ধরো তুমি পানির কথাই চিন্তা করো, ধরো একটা স্থির পানিওয়ালা পুকুর, ঠিক আছে, তার পানির লেভেল কি একদম ফিক্সড, সো সবগুলা কণা একদম সাম্যাবস্থায় আছে, কেউ নড়াচড়া করতেছে না, একদম পানির উপরের লেভেলটা ফিক্সড হয়ে আছে। এখন তুমি কি করলা? তুমি এখানে একটা ঢিল ছুড়লা। কোথায় ভাই? তুমি বললা ভাই আমার তো ভালো লাগতেছে না, আমি একটা ঢিল ছুড়ি। ওকে, ছুড়ো, কোনো সমস্যা। তুমি এখানে একটা ঢিল ছুটছো। যখন ঢিল ছুটছো, ঢিলের মধ্যে কি আছে? এনার্জি আছে। তুমি টেকনিক্যালি পানির মধ্যে এনার্জি দিছো বা ডিস্টারবেন্স দিছো। সো যখনই এখানে ডিস্টারবেন্সটা ক্রিয়েট হইছে, এখানকার কণা কি এনার্জি পেয়ে যাবে। এনার্জি পেয়ে আলটিমেটলি তারা তাদের সাম্যাবস্থা থেকে সরে গেছে। এখন ধরো তিনটা কণা নিয়ে আমরা অ্যানালাইসিস চালাবো। কয়টা কণা? তিনটা কণা। কোন কোন কণা ভাইয়া? ধরো এই হচ্ছে একটা, এই হচ্ছে আরেকটা, এই হচ্ছে আরেকটা। এই তিনটা কণা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস চালাবো। যদি এই তিনটা কণা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস চালাই, তিনটা কণার একটু লাইন টেনে নিই। এই ধরেন এই একবার, ওকে, এই হচ্ছে এই আর একবার, ওকে, এবং এই হচ্ছে এই আর একটা। এই তিনটা, ঠিক আছে, ওকে। এতে আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে হইছেটা কি। দেখো এখানে কিন্তু আমরা যেমন পর্যায়বৃত্ত গতিতে গ্রাফ দেখছিলাম, এই গ্রাফ কিন্তু সেই গ্রাফ না। পর্যায়বৃত্ত গতির সাথে এটাকে কম্পেয়ার করা যাবে না, সাবধান। পর্যায়বৃত্ত গতির গ্রাফ কিসের ছিল? এক্স বনাম টাইমের গ্রাফ ছিল, সময়ের সাপেক্ষে সরণের গ্রাফ। এটা কিন্তু সময়ের সাপেক্ষে সরণের গ্রাফ না, এটা একটা নির্দিষ্ট সময়ে তরঙ্গের সরণ বনাম কণার সরণের গ্রাফ, ঠিক আছে? এটা কিন্তু সময় বনাম সরণের গ্রাফ না, বা সরণ বনাম সময়ের গ্রাফ না, সাবধান, ঠিক আছে? এটাকে সিম্পল হারমোনিক মোশন বা পর্যায়বৃত্ত গতির সাথে মিক্স আপ কইরো না। এখানে অসংখ্য কণা আছে। পর্যায়বৃত্ত গতিতে আমরা যে মোশনটা পড়তাম, এই যে গ্রাফটা আঁকতাম, এটা কার গ্রাফ? এটা একটা কণার গ্রাফ। এখানে কিন্তু কণা একটা না, এখানে কণা অসংখ্য, ঠিক আছে? সো দুইটাকে মিক্স করা যাবে না। দেখেন তার মধ্যে তিনটা কণা নিয়ে আমরা অ্যানালাইসিস চালাচ্ছি। কোনটা? এই কণাটা, এটা হচ্ছে এ, এই কণাটা, এটা হচ্ছে বি, এই কণাটা, এটা হচ্ছে সি। তাহলে t is equals to 0 সেকেন্ডে আমরা কি করছি? এখানে একটা পাথরের টুকরা ছুঁড়ে মারছি। কি করছি? একটা পাথরের টুকরা ছুঁড়ে মারছি, তার মানে হচ্ছে পানির মধ্যে আমরা ডিস্টারবেন্স ক্রিয়েট করছি। তার ঠিক 1 সেকেন্ড পর আমরা দেখছি এখানে তরঙ্গের কি অবস্থা। আমরা দেখলাম যে তরঙ্গটা 1 সেকেন্ড পর দেখতে এরকম। তার মানে এই কণাটা যেটা ঢিল ছোড়ার আগে সাম্যাবস্থায় ছিল, ঢিল ছোড়ার 1 সেকেন্ড পর সে চলে আসছে সাম্যাবস্থা থেকে এই পজিশনে। এখানে আছে আমার এ কণা, ঠিক আছে? বি কণাটা যেটা কিনা সাম্যাবস্থায় ছিল, ঢিল ছোড়ার বা তরঙ্গ শুরু হওয়ার 1 সেকেন্ড পর কণাটা চলে আসছে এখানে, এই যে এই দিকে। এইটা হচ্ছে আমার বি কণা। সি কণাটা কোথায় চলে আসছে? ছিল সাম্যাবস্থায়, চলে গেছে এখানে। এইটা হচ্ছে আমার সি কণা, ওকে। এখন কথা হচ্ছে ভাইয়া এই কণাগুলা কি আজীবন এখানেই থাকবে? দ্য অ্যান্সার ইজ নো। এই কণাগুলা কিন্তু উপরে নিচে মুভ করতে থাকবে। যেমন তুমি যদি টি ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ডের ছবিটা দেখো, দেখো টি ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ডে আমার এই এ কণা কোথায় চলে আসছে? এ কণা চলে আসছে এখানে। তার মানে এ কণা কিন্তু কিছুটা নিচে নেমে গেছে। এ কণা ছিল এতখানি উপরে, এখন এই কণা কতটুকু উপরে? এতটুকু উপরে। তার মানে এই 1 সেকেন্ডে এই কণাটা কিছুটা নিচে নামছে। এ কণা কি সামনে আগাইছে? না, এই কণা কিন্তু সামনে আগায় নাই। সামনে আগাইছে কে? সামনে আগাইছে তরঙ্গ, সামনে আগাইছে এনার্জি, সামনে আগাইছে ডিস্টারবেন্স। কণা, কণা সামনে আগায় নাই। কণা কি করছে? উপর থেকে একটু নিচে নামছে। কি করছে? উপর থেকে একটু নিচে নামছে। বুঝতে পেরেছেন? গুড। ভাইয়া বি কণা কোথায় আসছে? বি কণা ছিল এখানে, দেখো বি কণা চলে আসছে এখানে, ওকে, এটা আমাদের বি কণা। সি কণা কোথায় আসছে? দেখো সি কণা ছিল এখানে, দেখো সি কণা আরো কিছুটা উপর উঠছে, ওকে। এ কণা কিছুটা নিচে নামছে 1 সেকেন্ডে, সি কণা আবার কিছুটা উপরে উঠছে। আরো 1 সেকেন্ড পর কি হয়েছে? দেখো আরো 1 সেকেন্ড পর এ কণা একদম নিচে নেমে আসছে। কোথায় নেমে আসছে? একদম নিচে নেমে আসছে। বি কণা দেখো নিচ থেকে উপরে উঠে গেছে। বি কণা কোথায় চলে গেছে? নিচ থেকে উপরে উঠে গেছে। সি কণা উপর থেকে নিচে নেমে আসছে, ওকে। তার মানে কণাগুলা মুভ করতেছে কেমনে দেখো তো? কণাগুলা মুভ করতেছে এইভাবে, এইভাবে। তরঙ্গ আগাচ্ছে কেমনে? তরঙ্গ আগাচ্ছে এইভাবে,
বুঝতে পেরেছো? সেখানে মোশন দুইটা, মোশন একটা না। এখানেই ঝামেলাটা হয়। আমরা মনে করি এখানে মোশন একটা, পর্যায়বৃত্ত গতিপথ। না, এখানে মোশন দুইটা, একটা পার্টিকেল মোশন আর একটা ডিস্টারবেন্সের মোশন। ঠিক আছে, একটা কি, একটা হচ্ছে পার্টিকেলের মোশন, বাট সবসময় পার্টিকেল বলাটাও ঠিক না। এখানে বলতেছি পার্টিকেল, এখানে পার্টিকেল বলাটাও আসলে ঠিক না। ঠিক আছে, এখানে বলা উচিত হচ্ছে ওয়াই এর মোশন। ওয়াইটা আসলে যে কোনো কিছু হইতে পারে। এটা হইতে পারে সরণ, যেমন এখানে সরণ পরিবর্তন হচ্ছে, আমি যে ছবিটা দেখাইছি এমন হইতেই পারতো। এখানে প্রেশার পরিবর্তন হচ্ছে, হইতেই পারতো এখানে ইলেকট্রিক ফিল্ডের মান চেঞ্জ হচ্ছে, যে কোনো কিছু হইতে পারে। সবসময় যে সরণ হবে বা সবসময় যে পার্টিকেল থাকা লাগবে এটা কিন্তু ম্যান্ডাটরি না, এই ভুল ধারণা রাখা যাবে না। বাট এখানে মোশন দুইটা, একটা হচ্ছে যে ডিস্টার্ব হচ্ছে তার মোশন, যদি পার্টিকেল ডিস্টার্বড হয় তার মোশন, যদি প্রেশার ডিস্টার্বড হয় তার মোশন, যদি ভলিউম বাদ দাও, যদি ডেনসিটি ডিস্টার্বড হয় তার মোশন, যদি ইলেকট্রিক ফিল্ড ডিস্টার্বড হয় তার মোশন। আর একটা হচ্ছে ওয়েভের মোশন, ওয়েভটা আগাচ্ছে সামনের দিকে। ওকে, সো এখানে দেখো, এখানে আমাদের মোশন দুইটা, মাথায় রাখা লাগবে। তরঙ্গে সবসময় মোশন কয়টা? মোশন হচ্ছে দুইটা মোশন। একটা হচ্ছে যে ডিস্টার্বড হচ্ছে, তার মোশন। এখানে ডিস্টার্ব হচ্ছে কে? যেমন এখানে ডিস্টার্ব হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে সরণ, সাম্যাবস্থা থেকে কণার সরণ। এটা প্রেশারও হইতে পারতো, এটা ডেনসিটিও হইতে পারতো, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডও হইতে পারতো। এই কেসটার জন্য হচ্ছে ডিসপ্লেসমেন্ট। বাতাসের উদাহরণটা আমি দিবনি, বা কথা বলার যে উদাহরণ, বা শব্দ সঞ্চালনের বা শব্দ তরঙ্গের যে উদাহরণ, সেটা দিলে হচ্ছে বুঝবা যে প্রেশারটা কিভাবে ভ্যারি করে। একটু পরে দেখাবো, সমস্যা নেই। ওকে, সো যে ডিস্টার্ব হচ্ছে তার একটা মোশন আছে, এবং সেকেন্ডটা হচ্ছে ওয়েভের মোশন। কি? ওয়েভের মোশন। ওকে, ওয়েভের মোশন। যেমন এখানে যদি আমি চিন্তা করি এই কেসটার জন্য, জাস্ট এই কেসটার জন্য, ফর দিস কেস, তোমরা আবার এটাকে জেনারেল ভাইবো না, এটা হচ্ছে জাস্ট ফর দিস কেস। ওকে, এখানে আমার ডিস্টার্ব হচ্ছে কে? এখানে ডিস্টার্ব হচ্ছে কণার সরণ। ওকে, এখানে মোশন দুইটা, একটা হচ্ছে দুইটা মোশন, ফর দিস কেস দুইটা মোশন। একটা হচ্ছে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট। ওকে, পার্টিকেলের সরণ, এটা চেঞ্জ হচ্ছে। পার্টিকেলের সরণ, এটা চেঞ্জ হচ্ছে কিভাবে দেখো তো? এটা চেঞ্জ হচ্ছে উপরে নিচে। খেয়াল করছো কেমনে? উপরে নিচে। পার্টিকেল উপরে উঠতেছে, নিচে নামতেছে, উপরে উঠতেছে, নিচে নামছে। পার্টিকেল কখনো ডানে বামে যাচ্ছে না, কি করতেছে? উপরে নিচে, উপরে নিচে। পার্টিকেল কি তরঙ্গের সাথে সাথে আগায় যাচ্ছে? এমন কি হয়েছে এই পার্টিকেলকে নিয়ে তরঙ্গ চলে গেছে? না, এরকম কিন্তু হয় নাই। পার্টিকেলের জায়গায় আছে, সে মুভ করতেছে না, সেখানেই আছে। এখান থেকে সে উপরে নিচে উঠানামা করতেছে। সামনের দিকে আগাচ্ছে কে? তরঙ্গ বা এনার্জি। বুঝতে পারছো? গুড। তো এখানে পার্টিকেল মোশনটা কিরকম? এখানে পার্টিকেল মোশনটা এরকম, এই 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 এই। ওকে, আরেকটা হচ্ছে ওয়েভের মোশন। সেকেন্ডটা হচ্ছে এই কেসটায় ওয়েভের মোশন। ওকে, ওয়েভের মোশনটা কোন দিকে? দেখো, ওয়েভ তো সবসময় সামনের দিকে আগাচ্ছে। কোন দিকে? এই দিকে। সো ওয়েভের মোশনটা হচ্ছে এই দিক বরাবর। ওকে, তাহলে মোশন সবসময় দুইটা। যখন তরঙ্গ নিয়ে আমরা পড়তে যাবো সবসময় দুইটা মোশনের কথা মাথায় রাখা লাগবে। একটা তো ওয়েভের মোশন, ওইটা তো ওইটার মতোই। আর একটা হচ্ছে আমাদের পার্টিকেলের মোশন বা যে ডিস্টার্বড হচ্ছে তার মোশন। ওকে, আরেকটা এক্সাম্পল দিলে মনে হয় আইডিয়া আরেকটু ক্লিয়ার হবে। ওকে, আরেকটা এক্সাম্পল কি হইতে পারে? সেটা হইতে পারে শব্দ তরঙ্গ। কি? শব্দ তরঙ্গ। যদিও শব্দ তরঙ্গ নিয়ে আমাদের এখন মানে আপাতত আমরা যে কথা বলি সেই তরঙ্গ নিয়ে খুব বেশি আলোচনা নাই। লাস্টের দিকে দেখবা হালকা একটু শব্দ নিয়ে আলোচনা আছে, ওই পার্টটা আবার একটু ভালো মতো পড়া লাগবে, বাট ওখানে তোমার এত ডিটেলস লাগবে না। আমি জাস্ট হালকা একটু ধারণা দিই। ধরো যখন আমরা কথা বলছি, কি হচ্ছে বলো তো? আমি আমার সামনে যে বাতাসের কণা আছে তাকে একটা প্রেশার দিচ্ছি, তাই না? একটা ধাক্কা দিচ্ছি। হ্যাঁ, তুমি ধরো কোনো প্রেশার না দিয়ে এরকম করো তো, এরকম খুব বেশি শব্দ উৎপন্ন হবে না। কথা বলার জন্য কিন্তু তোমার সামনে প্রেশার দেওয়া লাগবে। প্রেশার, কথা বলছো মানে কি? সামনে বাতাসকে প্রেশার দিচ্ছ। তাহলে ধরো এটা হচ্ছে তোমার মুখ। কোনটা ভাইয়া? এইটা তোমার মুখ। ওকে, এই 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 এই, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার মুখ। ওকে, এখন তুমি কি করতেছো? তুমি হচ্ছে কথা বলতেছো মানে হচ্ছে তুমি প্রেশার দিচ্ছ। যখন তুমি প্রেশারটা দিচ্ছ, বাতাসের ধরো এখানে অনেকগুলো পার্টিকেল আছে। কত পার্টিকেল ভাই? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টা 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 টা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ধরো এরকম পার্টিকেল আছে। ঠিক আছে, যখন তুমি কথা বললা তুমি আলটিমেটলি এই পার্টিকেলকে ধাক্কা দিলা। এই পার্টিকেলকে ধাক্কা দিলে কি হবে? ও এসে ওকে ধাক্কা দিবে। তারপর কি হবে? ও এসে ওকে ধাক্কা দিবে। তারপর কি হবে? ও এসে ওকে ধাক্কা দিবে। দেখা যাবে ওরা চারজন খুব কাছাকাছি চলে আসছে।
তুমি কি করছো, মুখ দিয়ে ধাক্কা দিছো, ওকে, তোমার ধাক্কা খেয়ে ও যায় ধাক্কা দিবে, ওকে, তার ধাক্কা খেয়ে ও যায় ধাক্কা দিবে, ওকে, তারপর ও যায় ধাক্কা দিবে, ওকে, আলটিমেটলি এই চারজন কি হবে, খুব কাছাকাছি চলে আসবে। সো জিনিসটা দেখতে হয়ে যাবে এরকম, ওরা একদম কি হয়েছে, একদম কাছাকাছি চলে আসছে, ওকে, একদম কি হবে, কাছাকাছি, বাকিগুলা ধরো বাকিগুলার মতো রয়ে গেছে। এখন এই যে চারটা কণা কাছাকাছি চলে আসলো, এটাকে আমরা বলছি সংকোচন। এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি সংকোচন, ওকে। এবার কি হবে ভাই, এবার একটু সমস্যা আছে, এইবার বিকর্ষণ হবে। কি বলেন ভাই, এবার বিকর্ষণ হবে? বিকর্ষণ কেন হবে? আমরা পড়ছিলাম না চ্যাপ্টার 7-এ যে অণুগুলার মধ্যবর্তী দূরত্ব যদি সাম্যাবস্থার আন্তঃআণবিক দূরত্বের চেয়ে কম হয়ে যায় তখন অণুগুলা কি করে, বিকর্ষণ করে। ধরেন দুইটা অণু আছে, একটা পদার্থের দুইটা অণু আপনার কাছে আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব r0, এটা হচ্ছে সাম্যাবস্থায় তাদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব। এই দূরত্ব যদি বাইরে যায় তখন অণুগুলো আকর্ষণ করে, এই দূরত্ব যদি কইবা যায় তখন অণুগুলো কি করে, বিকর্ষণ করে। সো এখানে কি হবে, এই যে বাতাসের অণুগুলো আছে তারা পরস্পর কি করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করে তারা প্রসারিত হবে। কি হবে, তারা প্রসারিত হবে। সো যখন প্রসারিত হবে এই কণা আবার চলে আসবে এখানে, এই কণা আবার চলে আসবে এখানে, এই কণা আবার চলে আসবে এখানে, এই কণার জায়গায় কি করবে, ওই যে সামনের জনকে ধাক্কা দিবে। এই কণা গিয়ে কি করবে, সামনের জনকে ধাক্কা দিবে, সামনের জনকে ধাক্কা দিলে ও যায় ধাক্কা দিবে তারপরের জনকে, ও যায় ধাক্কা দিবে তারপরের জনকে, আবার দেখা যাবে চারটা কণা কি হয়েছে, কাছাকাছি চলে আসছে। এভাবে সামনে আরো কতগুলা কণা আছে, আবার সংকোচন হয়েছে, এই কয়েকজনের কি হয়েছে, এই কয়েকজনের হয়েছে প্রসারণ। কি, প্রসারণ, ওকে। এদের আবার কি হয়েছে, এদের আবার হয়েছে সংকোচন। কি হয়েছে, সংকোচন। যখনই সংকোচন হবে আবার কি হবে, আবার বিকর্ষণ। আবার যখন বিকর্ষণ হবে এগুলা তো এদিকে আসবে, এগুলা যে কি করবে, সামনের গুলাকে আবার ধাক্কা দিবে, আবার সংকোচন, আবার প্রসারণ, প্রসারণ হলে সামনের গুলাকে আবার ধাক্কা, আবার সংকোচন, আবার প্রসারণ। এই যে সংকোচন প্রসারণ হচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি এনার্জি ট্রান্সফার হচ্ছে। এনার্জি আসছিল কই থেকে, তোমার মুখ থেকে। কই থেকে আসছিল, তোমার মুখ থেকে এনার্জি আসছে। সেটা কাকে দিছিলা, এই পার্টিকেলকে। সেই এনার্জি কোথায় গিয়ে পৌঁছাইছে, এনার্জি এখানে গিয়ে পৌঁছায় গেছে। এই যে এনার্জি সামনের দিকে আগাচ্ছে এটাই তো ওয়েভ। এই যে এনার্জিটাকে তুমি সামনের দিকে পাস করলা বা বাতাসের সংকোচন প্রসারণের মাধ্যমে এনার্জিতে সামনের দিকে পাস করলো, এটাই তো ওয়েভ। এবং এখানে ভ্যারি করতেছে কি, এখানে ভ্যারি করতেছে হচ্ছে প্রেসার। কি, বাতাসের প্রেসার ভ্যারি করতেছে। লেখো কি হচ্ছে, বাতাসের প্রেসার ভ্যারি করতেছে, প্রেসার ভ্যারি করতেছে। এবার কিন্তু ডিসপ্লেসমেন্টের কথা বলা যাবে না যে না ভাইয়া ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে তার জন্য এনার্জি ট্রান্সফার হচ্ছে, না, এবার প্রেসার ভ্যারি করতেছে। কি করতেছে, প্রেসার ভ্যারি করতেছে। এবং এই যে প্রেসারটা ভ্যারি করতেছে তার জন্যই হচ্ছে এনার্জিটা সামনের দিকে পাস হচ্ছে। যখন অণুগুলো একদম কাছাকাছি চলে আসছে তখন প্রেসার বেশি, তাই না? যখনই প্রেসার বেশি হবে চারদিকে ছড়াই যাবে, ছড়াই গিয়ে আবার সামনের জনকে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে আবার চেপে আসবে, আবার প্রেসার বেশি, আবার ছড়াই যাবে গিয়ে সামনের জনকে ধাক্কা দিবে, আবার প্রেসার বেশি সংকুচিত হবে, আবার প্রসারিত হবে, প্রসারিত হয়ে আবার সামনের জনকে ধাক্কা দিবে। সেভাবে সংকোচন প্রসারণ, প্রেসার কম প্রেসার বেশির মাধ্যমে এনার্জিটা কি হবে, সামনের দিকে আগাইতে থাকবে। সো সামনের দিকে আগাচ্ছে কে, সামনের দিকে আগাচ্ছে এনার্জি। কে আগাচ্ছে, এনার্জি। পার্টিকেল কি সামনে আগাচ্ছে, ইয়েস পার্টিকেল সামনে আগাচ্ছে, বাট তরঙ্গ যেভাবে সামনে আগাচ্ছে সেভাবে না। এটাও একটু বোঝা লাগবে। এখানে পার্টিকেল কিন্তু সামনে আগাচ্ছে, খেয়াল করছো? এমন না যে পার্টিকেল সামনে আগাবে না, পার্টিকেল সামনে আগাবে, বাট তরঙ্গ তো আগাইতেই থাকবে, পার্টিকেল কি সামনে আগাইতেই থাকবে। যেমন ধরো যে এক নাম্বার কণা একটু সামনে আগাইছিল, সে আবার পিছায় আসছে না, আসছে। 2 নাম্বার কণা একটু সামনে আগাইছিল, সে আবার পিছায় আসছে না, আসছে। 3 নাম্বার কণা একটু সামনে আগাইছিল, সে আবার পিছায় আসছে না, আসছে। 4 নাম্বার কণা সামনে আগাইছিল, সে আবার পিছায় আসবে, পরের ছবিটা আঁকলেই দেখবা সে আবার পিছায় আসছে। সো কণাগুলার মোশন এখানে দেখো, এখানেও মোশন 2 রকম, এখানেও কয়টা মোশন, 2টা মোশন। প্রথম যেটা সেটা হচ্ছে আমি যদি কণার জন্য চিন্তা করি, একটা হচ্ছে কণার মোশন, কণার মোশন, ওকে। এখানে কণার মোশনটা কেমন হবে দেখো, এখানে কণার মোশনটা হবে এরকম, এই 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 এই, বাট এর বাইরে না। কণা বামে ডানে এভাবে মুভ করতে থাকবে, অসিলেট করতে থাকবে, ঠিক আছে? কি করতে থাকবে, অসিলেট করতে থাকবে, অসিলেট করতে থাকবে। আরেকটা কি, আরেকটা হচ্ছে ওয়েভের মোশন, ওকে। সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে মোশন অফ দ্য ওয়েভ বা ওয়েভের মোশন, তরঙ্গের গতি, ওয়েভের মোশন। ওয়েভের মোশন কোন দিকে, ওয়েভ তো সামনের দিকে আগাচ্ছে, সো ওয়েভের মোশনটা হচ্ছে সামনের দিকে। বুঝতে পেরেছো কোন দিকে, ওয়েভের মোশনটা হচ্ছে সামনের দিকে, ওয়েভ, ওকে। তার মানে আমার কণা
ওয়েভ যেদিকে যাচ্ছে সেদিকেও মুভ করতে পারে, আবার ওয়েভ যেদিকে যাচ্ছে তার সাথে লম্বভাবেও মুভ করতে পারে। তাহলে ভাই আমরা যে বলি যে কণা মুভি করবে না, হ্যাঁ কণার কোনো মানে কি বলে একদম পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট নাই। এমন না যে ওয়েভটা তো সামনে আগাইতেছে, এনার্জি তো সামনে যাচ্ছেই। কণা কিন্তু এরকম না, কণা কিন্তু সামনে যাচ্ছেই না, বা উপরে উঠতে উঠতে মহাকাশে চলে গেছে, এরকম কি? এরকম তো না, কণা তো এরকম না। ঠিক আছে, কণা একটা সার্টেন বাউন্ডারির মধ্যে মুভ করবে, যেমনটা অসিলেশনে হয়, যে এদিকে বিস্তার পর্যন্ত যাবে আবার ব্যাক করবে, বিস্তার পর্যন্ত আসবে আবার ব্যাক করবে, বিস্তার পর্যন্ত যাবে আবার ব্যাক করবে। তার মোশনটা কোনো একটা অক্ষ বরাবর ইনফাইনাইট না, বা যাইতেই থাকবে এরকম না, একটা বাউন্ডারির মধ্যে সে মুভ করবে। তার তরঙ্গ যেদিকে যাচ্ছে সেদিকেও সে একটা বাউন্ডারির মধ্যে মুভ করতে পারে, অথবা তরঙ্গ যেদিকে যাচ্ছে তার সাথে লম্ব বরাবর সে একটা বাউন্ডারির মধ্যে মুভ করতে পারে। ওকে, সো পার্টিকেলের মোশনটা এখানে এনার্জির মুভমেন্ট না, এনার্জির মুভমেন্টটা হচ্ছে আমাদের তরঙ্গের মোশনটা। ওকে, সো তরঙ্গ যাবে কোন দিকে? আমার এনার্জি যেদিকে ট্রান্সফার হচ্ছে তরঙ্গ সেদিকেই যাবে। চাইলে লাইনটা লিখে রাখতে পারো, কি বললাম লাইনটা? এনার্জি যেদিকে ট্রান্সফার হচ্ছে তরঙ্গ সেদিকেই যাবে। লেখো, এনার্জি যেই দিকে ট্রান্সফার হচ্ছে, লেখো ট্রান্সফার হচ্ছে তরঙ্গ সেই দিকেই যাবে, তরঙ্গ সেই দিকেই যাবে। ওকে, সেই দিকেই যাবে। ঠিক আছে ভাইয়া, ওকে ওকে। তাহলে ভাইয়া তরঙ্গ যদি সেদিকে যায়, কণা কোন দিকে যাবে? বা যে ডিস্টার্ব হচ্ছে সে কোন দিকে যাবে? সে তরঙ্গের দিকেও যাইতে পারে, সে তরঙ্গের সাথে লম্ব বরাবর মুভ করতে পারে। তার উপর ডিপেন্ড করে ওয়েভ দুই রকমের হয়, একটা অনুপ্রস্থ তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেমন এখানে আমরা যেটা দেখলাম শব্দ তরঙ্গ, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটু আগে যেটা দেখলাম এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। সো যদি যে ডিস্টার্বড হচ্ছে তার মোশনটা ওয়েভের মোশনের সাথে পারপেন্ডিকুলার হয় বা লম্ব হয়, তখন এটাকে আমরা বলি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, একটু পরেই দেখব। আর যদি এমন হয় যে না, আমার ওয়েভ যেদিকে যাচ্ছে, যে ডিস্টার্ব হচ্ছে সেও সেই দিক বরাবরই মুভ করতেছে, আগে পিছে মুভ করতেছে, একটা বাউন্ডারির মধ্যে মুভ করতেছে, বাট ওয়েভ যেদিকে যাচ্ছে, যে লাইন বরাবর যাচ্ছে, সে মুভ করতেছে সেই লাইন বরাবরই, যদি এরকম হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ক্লিয়ার গাইস? তাহলে আমাদের তরঙ্গ কয় প্রকার হইতে পারে? টা তরঙ্গের প্রকারভেদ। দেখো তরঙ্গের প্রকারভেদ আবার দুইভাবে করা যায়, ঠিক আছে? প্রকারভেদ আবার কয়ভাবে করা যায়? দুইভাবে করা যায়। প্রথম যেটা লেখো, তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গের প্রকারভেদ, ওকে, আমরা দুই রকম প্রকারভেদ দেখব। আচ্ছা, প্রথম যে প্রকারভেদটা সেটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ এবং তাড়িত চৌম্বক তরঙ্গ। ও মাই গড ভাইয়া, এটা আবার কেমন জিনিস? লেখো আগে। একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ, যান্ত্রিক তরঙ্গ বাকি মেকানিক্যাল ওয়েভ। সেকেন্ডটা হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা ভাই, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি? একদম যদি বেসিক ডিফারেন্সে আসি, যান্ত্রিক তরঙ্গ হচ্ছে সেই তরঙ্গগুলো যাদের সঞ্চালনের জন্য মাধ্যম দরকার হয়। ওকে, যান্ত্রিক তরঙ্গ কারা? যাদের সঞ্চালনের জন্য মাধ্যম দরকার, মাধ্যম ছাড়া যারা চলতে পারে না, সঞ্চালনের জন্য মাধ্যম দরকার, মাধ্যম দরকার, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। ওকে, এবং যে সকল তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যম দরকার নাই, কি দরকার নাই? কোনো মাধ্যম দরকার নাই, মাধ্যম ছাড়াই যারা মুভ করতে পারে তাদেরকে আমরা বলি হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গ। কি বলি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অথবা তাড়িত চৌম্বক তরঙ্গ। ওকে, সেই হচ্ছে দুইটা বেসিক টাইপের তরঙ্গ। একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, আমাদের এই চ্যাপ্টারে পুরোপুরি মেকানিক্যাল ওয়েভ নিয়ে পড়াশোনা, যেখানে একটা তরঙ্গ মুভ করার জন্য মাধ্যমটা মাস্ট। এখন ধরো তুমি মহাকাশে যায় বললা যে প্রমিত ভাই বিয়ে করেন, তোমার কি মনে হচ্ছে তোমার সামনে মানুষটা শুনতে পারবে? শুনতে পারবে না ভাই, কারণ শব্দ তরঙ্গ একটা যান্ত্রিক তরঙ্গ, এটা ট্রান্সফার হওয়ার জন্য মিডিয়াম লাগে। মহাকাশে মিডিয়াম কোথায়? এখানে তো বাতাস আছে। এই যে বাতাসের সংকোচন প্রসারণের জন্য তুমি কথা বলতেছো বা আমি কথা বলতেছি, সেটা আমার সামনে মানুষ শুনতেছে। যদি এখানে বাতাস না থাকতো, রুম যদি ভ্যাকিউম হইতো, আমি কথা বললে কেউই শুনতো না, কারণ আমার কথা তো পাসই হইতো না ওই পর্যন্ত। আমি যে কথা বলতেছি, এনার্জি দিচ্ছি, এনার্জি তো ট্রান্সফার হওয়া লাগবে, ট্রান্সফার হয়ে তোমার কান পর্যন্ত পৌঁছাইতে হবে। সে ট্রান্সফার করে দিচ্ছে কে? বাতাস। মিডিয়াম আছে, যদি মিডিয়াম না থাকতো, যদি এখানে ধরো শূন্য স্থান থাকতো, আমি বললাম এই পড়তে বসো,
তোমার কান পর্যন্ত যাইতো না তোমার কান পর্যন্ত। মিডিয়াম ছাড়া কখনো এইসব তরঙ্গ সামনে যাইতে পারে না বা তরঙ্গ প্রবাহিত হইতে পারে না। তো যান্ত্রিক তরঙ্গ হচ্ছে সেই তরঙ্গগুলা যাদের প্রবাহিত হওয়ার জন্য মাধ্যম দরকার, মাধ্যম ছাড়া যারা প্রবাহিত হইতেই পারে না। যেমন ধরো তুমি সমুদ্রে ঢেউ দেখো, কি দেখো? সমুদ্রে ঢেউ দেখলো না তো কেউ, এটার জন্য কিন্তু মাধ্যম লাগে। যদি পানি না থাকতো ঢেউ কই থেকে হইতো? কিসের মধ্যে ঢেউ হইতো বাবা? ঢেউ কি আমরা বানাইতাম? না, পানি আছে, মাধ্যম আছে, তার জন্যই ঢেউ তৈরি হচ্ছে, আদারওয়াইজ হইতো না। সিমিলারলি শব্দ তরঙ্গ মাধ্যম ছাড়া ট্রান্সফার করা সম্ভব না। ওকে, সেগুলো হচ্ছে সব যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ, যারা মাধ্যম ছাড়া ট্রান্সফার হইতে পারে না। আরেকটা যেটা, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা হচ্ছে আলো। এটা কি? এইটা হচ্ছে আলো বা লাইট। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কেন ভাইয়া মাধ্যম লাগে না? কারণ এখানে মাধ্যমের কণার ডিস্টারবেন্সের জন্য তরঙ্গ প্রবাহিত হয় না। এখানে তরঙ্গ প্রবাহিত হয় ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশনের জন্য। আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম তরঙ্গে সবসময় দুই টাইপের মোশন থাকবে। একটা হচ্ছে যে ডিস্টার্বড হচ্ছে তার মোশন, আরেকটা হচ্ছে তরঙ্গের বা ওয়েভের মোশন। সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ডিস্টার্ব হয় হচ্ছে দুইজন, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাদের ডিস্টার্ব হওয়ার জন্য তো মাধ্যমের কণা থাকার দরকার নাই। এবং এখানে যে দুইজন ডিস্টার্ব হয় এমনটাও বলা উচিত না, একজন ডিস্টার্ব হলে আরেকজন অটোমেটিক্যালি ডিস্টার্ব হয়। লাইক ধরো তুমি ইলেকট্রিক ফিল্ডের মান ভ্যারি করাইছো, ম্যাগনেটিক ফিল্ড অটোমেটিক ভ্যারি হবে এবং দুইটার সুপার পজিশনে তৈরি হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বুঝতে পেরেছেন? এখানে যেটা হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে আমি একটু দেখাই, দেখবো আমরা সামনে। লেটস সাপোজ এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, এটা হচ্ছে আরেকটা অক্ষ। ওকে, ঠিক আছে। আমার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই বরাবর। কোন বরাবর? এই বরাবর। ধরো এটা হচ্ছে জেড অক্ষ, জেড অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ডটা ডিস্টার্ব হচ্ছে। আর ম্যাগনেটিক ফিল্ড ডিস্টার্ব হচ্ছে ধরো এক্স অক্ষ বরাবর। কোন বরাবর? এই যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই বরাবর ডিস্টার্ব হচ্ছে। ওকে, আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই বরাবর ডিস্টার্ব হচ্ছে। কোন বরাবর ভাই? ইলেকট্রিক ফিল্ড ডিস্টার্ব হচ্ছে এই বরাবর, এই যে এই বরাবর, এই যে এই বরাবর, এই যে এই বরাবর। ওকে, এই বরাবর ইলেকট্রিক ফিল্ডটা ভ্যারি করতেছে, এই বরাবর এটা একটু সুন্দর মতো দেখাই দিই, যে এইটা এই বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি করতেছে এবং দুইটার সুপার পজিশনের মাধ্যমে তৈরি হবে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং এইটা সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের দরকার নেই, যে এই বরাবর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা আলো তৈরি হবে, এই বরাবর হচ্ছে আলো বা লাইট। এখানে কি মাধ্যমের কোনো দরকার আছে? ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করার জন্য কি মাধ্যম দরকার? না, ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করতেছে। ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করার জন্য কি মাধ্যম দরকার? না, মাধ্যমের কোনো দরকার নাই। এখানে ডিস্টার্বটা হচ্ছে কে? মাধ্যমের কণা না। এতক্ষণ ধরে মাধ্যমের কণা ডিস্টার্ব হচ্ছিল, বাট এবার এখানে তো মাধ্যমের কণা ডিস্টার্ব হচ্ছে না, এখানে ডিস্টার্ব হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ডিস্টার্ব হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাদের ডিস্টার্বের জন্য বা তাদের ডিস্টারবেশনের জন্য বা তাদের ভ্যারিয়েশনের জন্য তৈরি হচ্ছে কি তরঙ্গ, পাস করতেছে কি সামনের দিকে এনার্জি। এই যে ডিস্টারবেন্সটা ক্রিয়েট হচ্ছে, দেখো ইলেকট্রিক ফিল্ডের মান কখনো এরকম, কখনো এরকম, কখনো এরকম। সিমিলারলি ম্যাগনেটিক ফিল্ডের মান কখনো এরকম, কখনো এরকম, কখনো এরকম। ডিস্টার্ব হচ্ছে না, ভ্যারি করতেছে না? করতেছে তো। এবং এই যে ভ্যারিয়েশনটা, এই ভ্যারিয়েশনটাই কি ক্রিয়েট করে দিবে? তোমাকে তরঙ্গ ক্রিয়েট করে দিবে। এবং এই তরঙ্গ তৈরি করার জন্য তোমার কোনো রকম মাধ্যমের দরকার নাই। এই টাইপের তরঙ্গকে আমরা কি বলি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা লাইট, আলো। ঠিক আছে, বুঝতে পারছেন? সো দুই রকমের তরঙ্গ হতে পারে এখানে বেসিক, সেটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ, আর একটা হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ক্লিয়ার গাইস? কোনো কনফিউশন নাই? ভেরি গুড। এবার তরঙ্গের আরো প্রকারভেদ হইতে পারে। ও মাই গড, আবার কি প্রকারভেদ ভাইয়া? দেখো এখানে তরঙ্গের প্রকারভেদ হইতে পারে আবার দুই রকম। ওকে, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। কি? অনুপ্রস্থ তরঙ্গ। লেখো অনুপ্রস্থ বা ট্রান্সভার্স ওয়েভ, অনুপ্রস্থ তরঙ্গ। ওকে, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর একটা কি? আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলবো? দেখো, যেখানে যে ডিস্টার্ব হচ্ছে তার মোশন বা তার ডিস্টার্ব হওয়ার যে দিকটা, সেটার সাথে তরঙ্গের দিকটা হবে লম্ব। কি বললাম? ডিস্টারবেন্সের দিক। লেখো ডিস্টারবেন্সের দিক, ডিস্টারবেন্সের দিক এবং তরঙ্গ প্রবাহের দিক পরস্পর লম্ব। তরঙ্গ প্রবাহের দিক কি পরস্পর
লম্ব লম্ব, যে লম্ব সাইনটাকে একটু অন্য কালার দিয়ে দাও যেন চোখে পড়ে, নাহলে তো আর চোখে পড়বে না তোমাদের তো আবার চোখ নিয়ে কি বলবো। যাই হোক, এটা কি পরস্পরের সাথে লম্ব যদি এরকম হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে ধরেন আপনার কণা মুভ করতেছে এইভাবে, কিভাবে, এইভাবে, এবং আপনার তরঙ্গ যাচ্ছে সামনের দিকে, এটা কি অনুপ্রস্থ তরঙ্গ। ভাই কণা কি থাকাই লাগবে না, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা কি, এটাও একটা অনুপ্রস্থ তরঙ্গ। কেন ভাই, কেন কেন এটা অনুপ্রস্থ তরঙ্গ, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। দেখো ধরো হইলো না, এই ঠিক আছে, আমি ধরো একটা অক্ষ বাদ দিলাম আপাতত, একটা অক্ষ আপাতত বাদ, একটা অক্ষ নিয়ে চিন্তা পরে। ওকে, দেখো এখানে ভ্যারি করতেছে কি, ভ্যারি করতেছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের মান বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, এরকম, ঠিক আছে। সো ইলেকট্রিক ফিল্ড কখনো এরকম, কখনো এরকম, কখনো এরকম, কখনো এরকম, এরকম এরকম, মানে এটা একটা ফিক্সড টাইমের ছবি, মানে এটা ভ্যারি করবে আর কি, উপরে নিচে ভ্যারি করবে। আচ্ছা, আর আমার তরঙ্গ যাচ্ছে কোন দিকে, আমার তরঙ্গ যাচ্ছে গো সামনের দিকে, কোন দিকে, সামনের দিকে। সো এই দিক বরাবর যাচ্ছে আমার ওয়েভ। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের মান ভ্যারি করতেছে কোন দিকে, ইলেকট্রিক ফিল্ড কি এইদিকে ভ্যারি করতেছে না, ইলেকট্রিক ফিল্ডের মান কখনো এইদিকে বাড়তেছে, আবার কখনো কমতেছে, কখনো বাড়তেছে, কখনো কমতেছে। সো ভ্যারি করতেছে কি এইভাবে না, এইভাবে ভ্যারি করতেছে। সো ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করতেছে এই ডিরেকশনে। ওকে, এখন যদি এর মধ্যে আমি ম্যাগনেটিক ফিল্ডের ছবি আঁকি, বলো ম্যাগনেটিক ফিল্ডটা দেখতে কেমন হবে, ম্যাগনেটিক ফিল্ডটা হবে ইলেকট্রিক ফিল্ডের সাথে লম্ব। মানে এখানে ধরো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে যেটা হয়, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুইটাই পরস্পরের সাথে লম্ব থাকে এবং আলো যায় উভয়ের সাথে লম্ব বরাবর। সো ইলেকট্রিক ফিল্ড যদি জেড অক্ষ বরাবর ভ্যারি করে, ম্যাগনেটিক ফিল্ড যদি এক্স অক্ষ বরাবর ভ্যারি করে, তরঙ্গ যাবে ওয়াই অক্ষ বরাবর। ওকে, সো যদি ম্যাগনেটিক ফিল্ডের ছবিটা আঁকি, ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি করবে এই বরাবর, এরকম, ঠিক আছে, এরকম, এই পাশে এরকম, এই 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 পাশে হচ্ছে আবার এরকম, এই 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 এই, বুঝতে পেরেছো? এই বরাবর হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি করবে, আর এই বরাবর হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন বরাবর ভ্যারি করতেছে, ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করতেছে এই যে এই বরাবর। ওকে, তার মানে আমার ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করতেছে ওয়াই অক্ষ বরাবর বা জেড অক্ষ বরাবর, ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করতেছে এক্স অক্ষ বরাবর, তরঙ্গ যাচ্ছে কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। এখানে ডিস্টার্ব হচ্ছে কে, ডিস্টার্ব হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড। যে ডিস্টার্ব হচ্ছে তার মধ্যে একজন ভ্যারি করতেছে জেড অক্ষে, আর একজন ভ্যারি করতেছে এক্স অক্ষে, তরঙ্গ যাচ্ছে ওয়াই অক্ষে। তো তরঙ্গের মোশনের সাথে যে ডিস্টার্ব হচ্ছে তার মোশন কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে। অবশ্যই অবশ্যই অনুপ্রস্থ তরঙ্গ। সো অনুপ্রস্থ তরঙ্গ হওয়ার জন্য যে মেকানিক্যাল ওয়েভ হওয়া লাগবে এমন কিন্তু না, ঠিক আছে, মেকানিক্যাল ওয়েভ না হলেও হবে, কি অনুপ্রস্থ তরঙ্গ। বুঝেছো? একদম সহজ, মনে থাকবে, শিওর, গুড। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ কারা, যে ক্ষেত্রে আমরা দেখব যে ডিস্টারবেন্সের ডিরেকশনটা, মানে যে ডিস্টার্ব হচ্ছে, যার ভ্যালুটা পরিবর্তন হচ্ছে বা যার মান চেঞ্জ হচ্ছে, হোক সেটা সরণ, হোক সেটা ডেনসিটি, হোক সেটা প্রেশার, হোক সেটা ইলেকট্রিক ফিল্ড, হোক সেটা ম্যাগনেটিক ফিল্ড, যেটাই হোক না কেন, পরিবর্তনটা যদি তরঙ্গ প্রবাহের দিকের সাথে লম্ব হয় তখন সেটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। ক্লিয়ার, গুড। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনটা, অনুদৈর্ঘ্য তরঙ্গ, বলো অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনটা, অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে যেখানে ডিস্টারবেন্সের ডিরেকশনটা তরঙ্গ প্রবাহের দিকের সাথে সমান্তরাল। কি, যেখানে ডিস্টারবেন্সের দিকটা, লেখো ডিস্টারবেন্স এর দিকটা, এর দিক তরঙ্গ প্রবাহের দিকের সাথে সমান্তরাল। ওকে, তরঙ্গ প্রবাহের দিকের সাথে সমান্তরাল যদি এরকম হয় তখন সেই তরঙ্গটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেমনটা বাতাসের ক্ষেত্রে দেখা যায় বা শব্দের ক্ষেত্রে দেখা যায়। আমরা যখন কথা বলি তখন কি হচ্ছে বলো তো, এই যে পার্টিকেলগুলো কখনো একসাথে চেপে আসতেছে, সো প্রেশার এখানে বাইরে যাচ্ছে, আবার এখানে তো আগের মতোই আছে, পার্টিকেলগুলো কিছুক্ষণ পর দেখা যাবে এটাই এক্সপ্যান্ড করবে, সো আলটিমেটলি এখানে আবার প্রেশারটা কমে যাবে। ওকে, প্রেশার আবার এখানে বেড়ে যাবে, আবার এখানে প্রেশার আগের মতোই থাকবে, দেন আবার এইটা এক্সপ্যান্ড করবে, প্রেশার আবার এখানে বেড়ে যাবে। তার মানে প্রেশারের একটা ভ্যারিয়েশন আসতেছে, একবার এখানে প্রেশার বেশি, কিছুক্ষণ পর এখানে প্রেশার বেশি, তারপর আবার সামনে প্রেশার বেশি। তার মানে প্রেশারটা কি করতেছে, ভ্যারি করতেছে, বাট কোন বরাবর ভ্যারি করতেছে, প্রেশারটা ভ্যারি করতেছে এই বরাবর, কোন বরাবর, এই বরাবর, এই বরাবর, এইভাবে প্রেশারটা ভ্যারি করতেছে। তরঙ্গ যাচ্ছে কোন দিকে, দেখো তো এনার্জি কোন দিকে পাস হচ্ছে, এনার্জিও তো সামনের দিকেই পাস হচ্ছে, তার মানে প্রেশারটা যেদিকে ভ্যারি করতেছে এনার্জিটা বা তরঙ্গটাও ঠিক সেই দিকেই যাচ্ছে। তার মানে যে ডিস্টার্বড হচ্ছে তার ডিস্টারবেন্সের ডিরেকশন এবং তরঙ্গ প্রবাহের ডিরেকশন কি সেম, সমান্তরাল। যদি সমান্তরাল হয় তাহলে অবশ্যই অনুদৈর্ঘ্য তরঙ্গ।
দেখো তরঙ্গের ক্লাসিফিকেশন পর্যন্ত মোটামুটি ক্লিয়ার কিনা, এখন আসলে অনেকটা আইডিয়া তোমাদের চলে আসা উচিত। আমি বারবার বলছি তোমাদের বইয়ে দেখবা সব জায়গায় কণার কথা লিখছে, ঠিক আছে, তোমাদের বইয়ে এই চ্যাপ্টারের মধ্যে শুধুমাত্র যান্ত্রিক তরঙ্গ নিয়েই আলোচনা করছে, বাট এটা কিন্তু কখনোই তরঙ্গের জেনারেল ডেফিনেশন হইতে পারে না। তরঙ্গ হওয়ার জন্য যে আমার কণা থাকা লাগবে, মাধ্যম থাকা লাগবে, এমন কিন্তু না, নাই থাকতে পারে। ইনফ্যাক্ট তরঙ্গ থাকার জন্য কণাগুলো যে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হওয়া লাগবে এমনও কিন্তু না। যেমন তোমার কাছে মনে হতে পারে যে এই ছবিটা দেখলে মনে হতে পারে যে ভাইয়া এখানে তো মনে হচ্ছে আমার কণাটা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল, যে কণা এখানে ছিল দেন কিছুটা নিচে নামছে দেন আবার নিচে নামছে, সো ভাইয়া আপনি তো কণার গতিপথটা দেখাইছেন, কণা এভাবে যাচ্ছে আবার এভাবে আসতেছে আবার যাচ্ছে আবার এভাবে আসছে, তাহলে ভাই কণার মোশনটা কি সিম্পল হারমোনিক মোশন? তোমাদের বইয়ে যে কেসগুলো দেওয়া আছে সেখানে সিম্পল হারমোনিক মোশন, বাট কণার মোশন সিম্পল হারমোনিক মোশন হওয়াটা ম্যান্ডেটরি না। কণার মোশন সিম্পল হারমোনিক মোশন না হইলেও এটা তরঙ্গ হইতে পারে। ওকে, তোমাদের বইয়ের কেসগুলোতে কণার মোশনটাকে সিম্পল হারমোনিক মোশন হিসেবে রিপ্রেজেন্ট করছে, বা শুধুমাত্র ওই তরঙ্গগুলো নিয়েই তোমাদের বইয়ে আলোচনা আছে, বাট এটা ম্যান্ডেটরি না। আবার বলছি এটা ম্যান্ডেটরি কিছু না। কণার মোশন সিম্পল হারমোনিক মোশন নাই হইতে পারে, তাতে কোনো সমস্যা নাই। ওকে, আর এখানে সবসময় দুইটা মোশন নিয়ে চিন্তা করতে হবে, একটা হচ্ছে যে ডিস্টার্ব হচ্ছে তার মোশন, ডিস্টারবেন্সের মোশনটা, এবং আর একটা হচ্ছে তরঙ্গ বা ওয়েভের মোশন। ওকে, দেখেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা গাইস? এই পর্যন্ত কি আমরা বুঝছি? বুঝলে সামনে আগাবো। ভাইয়া সেমের লাস্ট এক্সামটা হলো না, এসএইচএম এর, ও হ্যাঁ তোমাদের হচ্ছে লাস্ট এক্সামটা হয় নাই, হ্যাঁ এটা আমি খেয়াল করছি। এটা হচ্ছে মানে কুইশ্চেন মানে দেয় না আর কি, বাট তোমাদের এক্সামটা হবে, এক্সামটা আমরা নিব, সমস্যা নেই, এক্সামটা আমরা নিব, এবং এই 1 বা 2 দিনের মধ্যেই তোমাদের সিম্পল হারমোনিক মোশনের একটা এক্সাম নিব, লাস্ট উইকলি এক্সাম, এবং আরেকটা এক্সাম নিব হচ্ছে তোমাদের পুরো চ্যাপ্টারের উপর একটা মেগা এক্সাম। ওকে, সো প্যারা নেই, এই সব কিছুই হবে, কোনো চিন্তা করো না, আমি তো আছি, আমি থাকা অবস্থায় সব কিছুই হবে, সব কিছু শেষ করে দিয়েই তারপর তোমাদের মুক্তি দিব, তার আগে দিব না। কাল কেমিস্ট্রি এক্সাম আসতাম না ভাইয়া, বাট আপনার জন্য আসতেই হলো, ধন্যবাদ ধন্যবাদ। তরঙ্গের মতো কি সে আমার কাছে চলে আসতে পারে না দাদা? অবশ্যই আসতে পারে, যদি তুমি তাকে নিয়ে আসতে পারো। তুমি নিয়ে আসতে না পারলে সেটা আমাকে বলে কোনো লাভ আছে বলো? সেটা আমাকে বলে কোনো কাজ হবে না, তোমার নিয়ে আসতে পারা লাগবে, আমাকে দিয়ে কিছু হবে না। গাইজ দেখো ক্লিয়ার কিনা এই পর্যন্ত? তাহলে আমরা সামনে আগাবো। ভাই আজকেও মাইক যাতে নষ্ট হয়ে যায়, ওয়াও, একজন ক্লাসের শুরুতেই লেখা রাখছে ভাইয়া আজকেও যেন মাইক নষ্ট হয়ে যায়, মানে কাদেরকে পড়াইতে আসি ভাই, কই থেকে পড়াইতে আসি? যাই হোক, এই ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে সামনে আগাবো, আমাকে একটু জানাই দিও তোমরা বুঝতে পারছো কিনা। আশা করি বুঝতে পেরেছেন। ইন কেস কারো কোনো সমস্যা না থাকে তাহলে হচ্ছে আমরা আস্তে একটু সামনের দিকে আগাবো। ওকে, সো আমাদের তরঙ্গের প্রকারভেদ মোটামুটি হয়ে গেছে, তরঙ্গ আমরা মোটামুটি বুঝাও গেছে অনেকটা, এইবার হচ্ছে আমরা একটু তরঙ্গের জেনারেল ইকুয়েশনের দিকে যাব। ওকে, এখন তুমি যখন তোমার বইটা খুলবা দেখবা তরঙ্গের এরকম একটি ইকুয়েশন দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে, y ইজ ইকুয়ালস টু a sin ওমেগা টি মাইনাস kx, তাই না? এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে না বইয়ের মধ্যে, বা প্লাস মাইনাস ওমেগা টি, মানে ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স, এরকম কিছু একটা দেওয়া আছে আর কি। ওকে, বাট এইটা হচ্ছে কোনো জেনারেল ইকুয়েশন না। ওকে, আগেই বলতেছি এটা কোনো জেনারেল ইকুয়েশন না। ওকে, এটা কোনো জেনারেল ইকুয়েশন না। লেখো ইকুয়েশন না। এটা কিসের ইকুয়েশন ভাইয়া বইয়ের মধ্যে দেওয়া আছে? এটা কি তরঙ্গের ইকুয়েশন? না, হ্যাঁ এটা তরঙ্গের ইকুয়েশন, বাট একটা বিশেষ ধরনের তরঙ্গের ইকুয়েশন। ভাইয়া কিরকম তরঙ্গ? যেই তরঙ্গে মাধ্যম, প্রথম কথা এটা একটা যান্ত্রিক তরঙ্গের ইকুয়েশন আপাতত, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভের ইকুয়েশন, বা এটা একটা মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইকুয়েশনও হইতে পারে যদি সেখানে পরিবর্তনটা পিরিয়ডিক হয় বা সিম্পল হারমোনিক মোশন হয়। মানে যদি এমন হয় যে ডিস্টার্বড হচ্ছে, ঠিক আছে, দেখো যে ডিস্টার্বড হচ্ছে, লেখো যে ডিস্টার্বড হচ্ছে তার মোশন যদি সিম্পল হারমোনিক মোশন হয়, যদি সিম্পল হারমোনিক মোশন হয় তখন তরঙ্গের ইকুয়েশন হবে এটা। যে ডিস্টার্বড হচ্ছে তার মোশন যদি সিম্পল হারমোনিক মোশন হয় তখন তরঙ্গের ইকুয়েশন হবে এইটা, বাট এইটা তরঙ্গের জেনারেল ইকুয়েশন না। মানে ধরো আমরা একটু আগে যেটা দেখতেছিলাম যে হ্যাঁ এরকম একটা তরঙ্গ আছে, ধরো তরঙ্গটা সামনের দিকে আগাচ্ছে, তরঙ্গটা কি করতেছে? সামনের দিকে আগাচ্ছি। ওকে, এরকম কিভাবে সামনের দিকে আগাচ্ছে ভাইয়া? লেটস সাপোজ এই 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 এটা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু
1 সেকেন্ডের ছবি। t ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ড আমরা যখন গেলাম তখন দেখলাম তরঙ্গটা দেখতে এরকম 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 এরকম, ঠিক আছে? লেট সাপোজ এরকম, এটা হচ্ছে t ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ডের ছবি। এবং আরও একটু পর যখন আমরা গেলাম তখন দেখলাম ভাইয়া তরঙ্গটা দেখতে তো এরকম, ও মাই গড ভাইয়া এরকম হয়ে গেছে, ইয়েস এরকম হয়ে গেছে। এটা হচ্ছে t ইজ ইকুয়ালস টু 3 সেকেন্ডের ছবি। তো যখন আমরা তিনটা কণা নিয়ে অ্যানালাইসিস করতে গেছিলাম, কণা তো আর উপরে নিচে উঠানামা ছাড়া সামনে পিছনে তো যায় নাই, কণা তো আর সামনে যায় না, তাই না? কণা তো জায়গাতেই আছে। ধরো এই কণা এবং এই কণা এবং হচ্ছে এই কণা, এই তিনটা কণা নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করতে গেছিলাম, বা ধরো এই কণাটা নিতে পারো, এইটা এইটা এই কণাটা যখন আমরা অ্যানালাইসিস করতে যাব দেখা যাবে এই কণার মোশনগুলো আছে হচ্ছে এই যে এই বরাবর হচ্ছে ওর মোশনগুলা আছে, বা তুমি আরেকটু এটাকে এইদিকে নিয়ে আসতে পারো, এই বরাবর, ঠিক আছে? এই কণার কথা যদি চিন্তা করি, এই কণার মোশন হচ্ছে এই বরাবর, এই কণার মোশন হচ্ছে এই যে এই বরাবর, ঠিক আছে? তার মানে এই কণাটা কিছুক্ষণ পর আসছে এখানে, তার কিছুক্ষণ পর আসছে আবার এখানে, এই কণাটা কিছুক্ষণ পর আসছে এখানে, তার কিছুক্ষণ পর আসছে এখানে, এই কণাটা কিছুক্ষণ পর আসছে এখানে, তার কিছুক্ষণ পর আবার আসছে এখানে, ওকে? তার মানে 1 সেকেন্ড আগে বা t ইজ ইকুয়ালস টু 1 সেকেন্ড আমার এই কণা ছিল এখানে, 1 সেকেন্ড পর এই কণাটা নিচে নেমে চলে আসছে এখানে, তারও 1 সেকেন্ড পর এই কণা আরও নিচে নেমে চলে আসছে এখানে। তার মানে কণাটা কেমনে মুভ করতেছে? কণাটা উপরে উঠতেছে নিচে নামতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে। সিমিলারলি এই কণায় আসো, এই কণা প্রথমে ছিল এখানে, দেন আসছে এখানে, দেন আবার চলে আসছে এখানে। তার মানে কণাটা গ্র্যাজুয়ালি নিচে নামতেছে, আবার উপরে উঠবে। তুমি t ইজ ইকুয়ালস টু 4 সেকেন্ডের ছবি আঁকো, 5 সেকেন্ডের ছবি আঁকো, কণা আবার উপরে উঠবে, সমস্যা নাই। সিমিলারলি এখানে কণা ছিল এখানে, কিছুক্ষণ পর এখানে, কিছুক্ষণ পর আবার এখানে। তার মানে কণা উপরে ছিল, উপর থেকে নিচে নামছে, আবার উপর উঠছে। জিনিসটা দেখতে তো অনেকটা সিম্পল হারমোনিক মোশনের মতোই, তাই না? যদি এমন হয় যে হ্যাঁ আমার তরঙ্গের প্রত্যেকটা কণা আসলেই সিম্পল হারমোনিক মোশনে গতিশীল, তখন তরঙ্গের সমীকরণ হবে এইটা, যেটা আমরা নেক্সট ক্লাস থেকে পড়াশোনা করব। বাট এটা কোনো জেনারেল ইকুয়েশন না, এটা তখনই খাটবে যখন তরঙ্গের উপর অবস্থিত প্রত্যেকটা কণা বা যে ডিস্টার্ব হচ্ছে তার ডিস্টারবেন্সের যে মোশনটা, সেটা যদি পিরিয়ডিক মোশন হয় বা সেটা যদি সিম্পল হারমোনিক মোশন হয়, তখন হচ্ছে এই ইকুয়েশন খাটবে, আদারওয়াইজ কিন্তু খাটবে না, ঠিক আছে? সো মাথায় রেখো এটা কোনো জেনারেল ইকুয়েশন না, বাট এটা নিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে পড়াশোনা করব। এটা কেমন আসছে এটা আমি একটু দেখাই। ওকে, প্রথম কথা এটা একটু বোঝার চেষ্টা করো। ধরো তুমি তরঙ্গের একটা স্ক্রিনশট নিছো। ভাইয়া স্ক্রিনশট নিছি? হ্যাঁ স্ক্রিনশট নিছো। ধরো একটা তরঙ্গ পানির মধ্যে দিয়ে ঢেউ যাচ্ছে, বা তুমি একটা দড়ি ধরে এমনি করে নাড়াচ্ছ, টা 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 টা। তো দড়িটা এভাবে অসিলেট করতেই আছে করতে আছে, তরঙ্গ সামনে পিছনে চলতেছে। ওকে, দেখতে কিরকম? জিনিসটা দেখতে হচ্ছে এরকম। সো একটা নির্দিষ্ট সময়ে কেউ ধরো একজন ছবি তুলছে, তুমি ধরো দড়ি ধরে এমনি করছো, টা টা টা, ওই পাশ থেকে কেউ একজন ছবি তুলছে, তোমরাই ধরো একটা স্ক্রিনশট নিছো, ঠিক আছে? সেই স্ক্রিনশট হচ্ছে এইটা। ওকে, জিনিসটা কিন্তু এমন না যে ভাইয়া আমার তরঙ্গ সারা জীবন এরকমই থাকবে, না, তরঙ্গ সারা জীবন এরকম থাকবে না। এটা একটা নির্দিষ্ট মোমেন্টের ছবি। কিছুক্ষণ পরেই তরঙ্গটা দেখতে হয়ে যাবে এরকম, এই তরঙ্গটাই। তার কিছুক্ষণ পর এই তরঙ্গই দেখতে হয়ে যাবে এরকম, তার কিছুক্ষণ পর এই তরঙ্গই দেখতে হয়ে যাবে এরকম, তার কিছুক্ষণ পর দেখতে হয়ে যাবে এরকম। ওকে, এই তরঙ্গের চেহারা চেঞ্জ হইতে থাকবে, একটু পরপরই চেঞ্জ হবে। সো এইটা তরঙ্গের একটা নির্দিষ্ট মোমেন্টের ছবি, একটা নির্দিষ্ট মোমেন্টের ছবি। ওকে, এখন ধরো তুমি একটা নির্দিষ্ট কণার সরণ জানতে চাও। ওকে, তুমি বললা যে হ্যাঁ এখানে তো আমি দেখে বুঝতেছি কণার সরণ চেঞ্জ হচ্ছে। কণার কি চেঞ্জ হচ্ছে? সরণ চেঞ্জ হচ্ছে। কণা শুরুতে কেমনে ছিল? তরঙ্গ মানে তো ডিস্টারবেন্স, তুমি ডিস্টার্ব করছো। ডিস্টার্ব করার আগে কণা কিভাবে ছিল? ডিস্টার্ব করার আগে কণা ছিল হচ্ছে এইভাবে, সবগুলা কণা। এখানে কিন্তু একটা কণা না, এখানে অসংখ্য কণা আছে, অসংখ্য কণা। এখানে একটা কণা, এখানে একটা, এখানে একটা, এখানে অসংখ্য কণা আছে। সবগুলা কেমনে ছিল? সবগুলো একটা সাম্যাবস্থায় বা একটা লেভেলে ছিল, তাদের উলম্ব বরাবর কোনো সরণ ছিল না। এখন তুমি কি করছো? তুমি ধরো যে এখান থেকে তরঙ্গটা শুরু করছো, এখানে তুমি ডিস্টারবেন্সটা করছো, বা এখানে তুমি ডিস্টারবেন্সটা ক্রিয়েট করছো। যখন ক্রিয়েট করছো ওটা তরঙ্গ তৈরি হয়েছে, এবং তুমি একটা নির্দিষ্ট সময় পর এই তরঙ্গটার ছবি তুলছো। ওকে, এখন ধরো এই ছবি তোলার আগে তোমাকে আমি বলছি যে এখানে একটা কণা আছে। কোথায়? এখানে। সে কণার নাম হচ্ছে বি। কেন দিলাম? কণার নাম দিব এ, তা না দিছি বি। আমি তোমাকে বললাম এই এ কণার সরণ কত। আচ্ছা, এই এ কণার সরণ বের করার জন্য তোমার আসলে কি কি জিনিস জানা দরকার? চিন্তা করে দেখো তো। তুমি যদি এ কণার সরণটা বের করতে চাও, তোমার আসলে কি কি জিনিস লাগবে? প্রথমে তোমার জানা লাগবে এই এ কণাটা তরঙ্গের উৎপত্তি স্থল থেকে কতখানি দূরে, কারণ এক একটা ডিস্টেন্সের কণার সরণ তো এক এক রকম।
যেমন আমি যদি বলি এই কণা, কোন কণা ভাইয়া, এই কণা, এই কণার সরণ কত, এতটুকু এই মোমেন্টে, এই কণার সরণ এতটুকু, এই কণার সরণ এতটুকু, এই কণার সরণ এতটুকু, এক একটা কণার সরণটা এক এক রকম। সো তোমার প্রথমে জানা লাগবে এই যে এই কণা যার সরণ তুমি বের করতে চাচ্ছ সে এখান থেকে বা তরঙ্গের উৎপত্তি স্থল থেকে কতটুকু দূরে। তুমি বলা ঠিক আছে ভাইয়া, আপনি যেহেতু জানতে চাইছেন আমি তো বলে দিতেই পারি, ধরেন ভাইয়া এটা 2 মিটার দূরে। কতটুকু দূরে? 2 মিটার দূরে। আমি বললাম ঠিক আছে, একটা ইনফরমেশন পাওয়া গেছে, ওকে। তাহলে আমরা কি করলাম, 2 মিটার দূরে আসলাম। কি করলাম, এই যে এখান থেকে টুট 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 টু হেঁটে এই যে 2 মিটার পর্যন্ত আসছি, 2 মিটার, ওকে। এখন আসার পর আরেক ঝামেলা, ভাইয়া 2 মিটার তো আমি আসছি, বাট 2 মিটার পর আসার 2 মিটার আসার পর আমি যে কণাটা খুঁজে পাইছি সেই কণা তো উপরে নিচে ওঠানামা করতেছে, এক এক সময় সরণ এক এক রকম। দেখা যাবে যখন টি এর মান 1 তখন কণাটা এখানে, যখন টি এর মান 2 তখন কণাটা এখানে, যখন টি এর মান 3 তখন কণাটা আবার এখানে। তার মানে এই কণার সরণ তো চেঞ্জ হচ্ছে। তার মানে তোমার একটা ফিক্স টাইম লাগবে, তুমি কোন সময়ের সরণটা চাও, কারণ সময় চেঞ্জ হইলেই কণার অবস্থান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি বলি এখানে যে ছবিটা আঁকছি সেটা হচ্ছে t ইজ ইকুয়ালস টু 1 সেকেন্ডের ছবি, তার মানে 1 নাম্বার সেকেন্ডে এই কণাটা কোথায় ছিল, এই কণাটা ছিল এখানে। তো তোমাকে যদি বলে 2 মিটার দূরের যে কণাটা তার প্রথম সেকেন্ডে সরণ কত বা 1 নাম্বার সেকেন্ডে সরণ কত, তখন অ্যান্সার হবে এইটা। বাট যদি বলে 2 নাম্বার সেকেন্ডে সরণ কত, তখন কিন্তু এটা হবে না, চেঞ্জ হয়ে যাবে, তখন তোমার বের করা লাগবে, ঠিক আছে। যদি বলে 3 নাম্বার সেকেন্ডে সরণ কত, চেঞ্জ হয়ে যাবে। তার মানে কোনো একটা কোয়ান্টিটির মান বা কোনো একটা রাশির মান যখন তুমি বের করতে যাবা তরঙ্গের, আমরা মেইনলি হচ্ছে ডিস্টারবেন্সের মানটাই বের করি। যখন সরণের মানটা ডিস্টার্ব হয় তখন সরণ বের করি, যখন প্রেসারের মানটা ডিস্টার্ব হয় তখন প্রেসার বের করি, যখন ইলেকট্রিক ফিল্ডের মানটা ডিস্টার্ব হয় তখন ইলেকট্রিক ফিল্ডের মান বের করি। মানে সহজ কথা, যে ডিস্টার্ব হচ্ছে আমরা তার মানটাই বের করি। তার মান কার কার উপর ডিপেন্ডেন্ট, দেখো এখানে ডিস্টার্ব হচ্ছে কে, এই কেসটাতে কণার সরণ, এটাই আমরা সবচেয়ে বেশি ফেস করব। কণার সরণটা ডিস্টার্ব হচ্ছে এই কেসে, অন্য কিছু ডিস্টার্ব হইতে পারে। এখন এই কণার সরণের মান যদি আমি বের করতে চাই বা কোনো একটা ডিস্টারবেন্সের মান যদি আমি বের করতে চাই, আমার কি কি ইনফরমেশন জানা লাগবে? প্রথমে জানা লাগবে আমি যেই কণার ডিস্টারবেন্সের মানটা বের করতে চাচ্ছি সে তরঙ্গের উৎপত্তি স্থল থেকে কত দূরে, কারণ এক একটা দূরত্বের কণার ডিস্টারবেন্সের মান কিন্তু এক এক রকম, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কথা। এবং সেকেন্ড যেটা জানা লাগবে, আমি ডিস্টারবেন্সের মানটা কোন সময়ে বের করতে চাচ্ছি, কারণ সময় চেঞ্জ হইলে ডিস্টারবেন্সের মানও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তবে ডিস্টারবেন্সের মান কয়টা জিনিসের উপর ডিপেন্ড করতেছে, দুইটা জিনিসের উপর। এই যে ওয়াইটাই হচ্ছে আমাদের ডিস্টারবেন্স, ওয়াইটা কি, ওয়াইটাই হচ্ছে ডিস্টারবেন্স বা ডিস্টারবেন্সের মান। ডিস্টারবেন্সের মান এটা কি কি হইতে পারে, ইট ক্যান বি ডিসপ্লেসমেন্ট, এটা সরণ হইতে পারে, এটা হইতে পারে সরণ বা ডিসপ্লেসমেন্ট, এটা হইতে পারে প্রেসার আগের মতোই, এটা হইতে পারে ডেনসিটি, কি ভাইয়া, ডেনসিটি, আর কি হইতে পারে, এটা হইতে পারে ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ড, ইট ক্যান বি এনিথিং। এখন ভাই এই যে আমি যে ডিস্টারবেন্সের মানটা বের করব সেটা কার কার উপর ডিপেন্ড করছে, এটা ডিপেন্ড করতেছে দুইটা জিনিসের উপর, ওকে। ডিপেন্ড করে কার কার উপর, ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর। একটা হচ্ছে এক্স, এক্সটা কি, এক্স হচ্ছে তরঙ্গের উৎপত্তি স্থল থেকে আমি যেই কণার ডিস্টারবেন্সের মান বের করতে চাই বা যার ডিস্টারবেন্সটা বের করতে চাই বা যেই স্থানের ডিস্টারবেন্সটা বের করতে চাই তার দূরত্ব, তার দূরত্বটা হচ্ছে এক্স। এই যে এইটা হচ্ছে এক্স, ঠিক আছে, এক্স এর মান, ওকে। সেকেন্ডটা হচ্ছে সময়, আমি কততম সময়ে ডিস্টারবেন্সটা বের করতে চাই। সময় চেঞ্জ হইলেই কিন্তু ডিস্টারবেন্সের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তোমার ডিস্টারবেন্স ডিপেন্ড করতেছে কার উপর, এক্স এর উপর এবং টি এর উপর। সো এখান থেকে আমরা বলতে পারি আমাদের যে ডিস্টারবেন্সটা, সেই ডিস্টারবেন্সের মান অবশ্যই হবে এক্স এবং টি এর একটা ফাংশন। কি হবে, এক্স এবং টি এর একটা ফাংশন, এইটা কিন্তু বোঝা লাগবে। এটা এক্স এবং টি এর একটা ফাংশন হবে। এখন ভাই এক্স আর টি এর যে কোনো ফাংশন হইলেই কি হবে, লেটস সাপোজ তুমি বললা ভাইয়া y ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 2x প্লাস 3t, এটা কি একটা তরঙ্গের সমীকরণ? না, যে কোনো ফাংশন লিখেই সেটাকে তরঙ্গের সমীকরণ বলা যাবে না। এর তো ঠিক আছে যে হ্যাঁ আমাদের তরঙ্গের যে সমীকরণটা সেটা হচ্ছে এক্স এবং টি এর একটা ফাংশন হবে, দেখো এখানেও কিন্তু তাই হয়েছে, একটু ভ্যারিয়েবল করে, দুইটা ভ্যারিয়েবল, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে টি। তার মানে তরঙ্গের যে সমীকরণটা সেটা এক্স এবং টি এর একটা ফাংশন, এটা ট্রু। বাট যে কোনো ফাংশনকে তুমি তরঙ্গের সমীকরণ বলতে পারবা না, ফাংশনের কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো স্যাটিসফাই করা লাগবে। যদি স্যাটিসফাই করে তখন তুমি সেটাকে বলতে পারবে একটা তরঙ্গের সমীকরণ। যেমন কন্ডিশনটা কি, দেখেন একটা সুন্দর কন্ডিশন আছে। কি রকম কন্ডিশন ভাইয়া, দেখো কন্ডিশন হচ্ছে এই যে
ওয়াই এক্স এরও ফাংশন, টি এরও ফাংশন, তার মানে ওয়াই হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এখানে এক্স আর টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অবশ্যই ডেল ওয়াই বাই ডেল এক্স এর মান হওয়া লাগবে কে মাল্টিপ্লাইড বাই ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল টির মান সমান, যেখানে কে ইজ নট ইকুয়ালস টু জিরো। যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে তরঙ্গ, যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে কিন্তু তরঙ্গের সমীকরণ হবে না। আবার শুধুমাত্র এইটা হইলেই হবে না, আরও একটা কন্ডিশন আছে। আরেকটা কন্ডিশন কি? আরেকটা কন্ডিশন হচ্ছে এক্স এবং টি এর যে কোনো মানের জন্য ওয়াই এর মান ডিফাইন্ড হওয়া লাগবে। যদি ওয়াই আনডিফাইন্ড হয়ে যায়, যদি ওয়াই ইনফাইনাইট হয়ে যায়, তাহলে এটা কোনো ফাংশনের সমীকরণ না। কি বললাম? এক্স এবং টি এর আরেকটা কন্ডিশন, কন্ডিশন নাম্বার 2 কোথায় লিখবো বলো? এখানে লেখো। এটা হচ্ছে কন্ডিশন 1। ওকে, কন্ডিশন 2টা কি? লেখো লেখো, কন্ডিশন 2টা এখানে লেখো। মাই গড ভাইয়া, কন্ডিশন দিয়েই তো ভাইয়া মরে যাচ্ছি, সমস্যা নাই, কন্ডিশন দিয়ে মরবা কেন? কন্ডিশন সহজ জিনিস। লেখো সেকেন্ড কন্ডিশনটা কি? সেকেন্ড কন্ডিশন হচ্ছে এক্স এবং টি এর সকল মানের জন্য, টি এর সকল মানের জন্য ওয়াই এর মান ডিফাইন্ড হইতে হবে। ওয়াই এর মান কি হওয়া লাগবে? ডিফাইন্ড হতে হবে। যদি হয় তাহলে সেটা একটা তরঙ্গের সমীকরণ, আদারওয়াইজ না। তারপরে প্রথমত এটা হওয়া লাগবে। ওকে, এটা সিদ্ধ করা লাগবে। কে এখানে একটা ভ্যারিয়েবল না, সরি, একটা কনস্ট্যান্ট। এটা যে কোনো কনস্ট্যান্টই হইতে পারে, বাট এটা কিন্তু আবার ওই যে সিম্পল হারমোনিক মোশনের কনস্ট্যান্টের সাথে কম্পেয়ার করুন, এটা অন্য যে কোনো কনস্ট্যান্ট। মানে সহজ কথা, এই যে ডাবল ডিফারেন্সিয়েশন হবে গো, ডাবল 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 ডিফারেন্সিয়েশন, সরি, ডাবল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তবে সহজ কথা, এক্স এর সাপেক্ষে ওয়াই এর যে ডাবল ডিফারেন্সিয়েশন সেটা হওয়া লাগবে টি এর সাপেক্ষে ওয়াই এর ডাবল ডিফারেন্সিয়েশনের সমানুপাতিক। যদি হয় তাহলে এটা তরঙ্গের সমীকরণ, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এক্স এবং টি এর, মানে আমার ওয়াইটা তো এক্স আর টি এর একটা ফাংশন, এক্স এবং টি এর যে কোনো মানের জন্য ওয়াই এর মানটা ডিফাইন্ড হওয়া লাগবে। যদি হয় তাহলে তরঙ্গের সমীকরণ, যদি না হয় তাহলে কিন্তু তরঙ্গের সমীকরণ না। যেমন ধরো সিম্পল হারমোনিক মোশন কিন্তু কোনো তরঙ্গ না। ভাইয়া প্রমাণ দেন, আসো প্রমাণ দিচ্ছি। সিম্পল হারমোনিক মোশন কোনো তরঙ্গ না। প্রথমে লেখো, সিম্পল হারমোনিক মোশন কোনো তরঙ্গ না। এটা কেমনে তরঙ্গ হবে বলো? তরঙ্গ হওয়ার জন্য কতগুলা কণা লাগে, তাই না? বা হচ্ছে কতগুলা ডিস্টারবেন্স লাগে। সিম্পল হারমোনিক মোশনে কি আছে? একটা কণা আছে, সেই মুভ করতেছে। বাট এটা প্রমাণ কেমনে করবা? আচ্ছা ওকে, প্রমাণ করার ওয়ে আছে। বলো সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন কি? y ইজ ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস মাইনাস ডেল, তাই তো? এটাই তো সমীকরণ। আচ্ছা, তাহলে আসো y কে t এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করি। প্রথমে একবার করো, ডেল y বাই ডেল টি ওমেগা a cos ওমেগা টি প্লাস মাইনাস ডেল। তারপর আবার করো, ডেল স্কোয়ার্ড y বাই ডেল টি স্কোয়ার্ড, কি আসবে বলো? মাইনাস ওমেগা স্কোয়ার্ড a সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল। ওকে, এইবার এই y কে x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করো। ভাইয়া x এর সাপেক্ষে যদি এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, ডেল স্কোয়ার্ড y বাই ডেল স্কোয়ার্ড x, ডেল x স্কোয়ার্ড সরি, সেটা আসবে 0। কেন 0 আসবে? ভাই এই তো ভিতরে x-ই নাই, এখানে x আছে, কোন x আছে? এখানে নাই তো। সো x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এই পুরো জিনিসটাই কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হবে, আলটিমেটলি ডিফারেন্সিয়েশন চলে আসবে 0। এই দুটাকে কি সমান লেখা যাবে? এটা কি 0? এটা তো 0 না, এটা তো আসছে 0। সমান লেখা যাবে? অবশ্যই লেখা যাবে না। দ্যাট মিন্স এই কেসটাতে আমরা বলতে পারবো না যে ডেল স্কোয়ার্ড ওয়াই বাই ডেল টি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু কে মাল্টিপ্লাইড বাই ডেল স্কোয়ার্ড ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার্ড। এইটা বলা যাবে না, এই দুটা সমান না। যেহেতু সমান না, এটা অবশ্যই কোনো তরঙ্গের সমীকরণ না। ওকে, বুঝতে পারছি? গুড। তাহলে ভাইয়া একটা তরঙ্গের সমীকরণ দিয়া দেখান। ওকে, তোমাদের বইয়ের মধ্যে যে তরঙ্গের সমীকরণটা আছে সেটাতেই দেখাচ্ছি যে তরঙ্গের ইকুয়েশনের যে কন্ডিশন সেটা কিভাবে অ্যাপ্লাই করা লাগে। তোমরা বই খুললেই যে ইকুয়েশনটা পাবা সেটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স। এটা হচ্ছে সবচেয়ে কমন ইকুয়েশন, ঠিক আছে? সবচেয়ে কমন ইকুয়েশন তরঙ্গের জন্য তোমাদের বইয়ের। সো দেখো, এর যে একটা তরঙ্গের ইকুয়েশন সেটা আমরা কেমনে চেক করব? এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করব টাইমের সাপেক্ষে, দুইবার ডিফারেন্সিয়েট করব এক্স এর সাপেক্ষে। দেখব দুইটা পরস্পরের প্রপোর্শনাল হয় কিনা, বা দুইটা রেশিও আমরা পাই কিনা, বা রেশিওটা একটা মানে কে এর মানের সমান হয় কিনা। এই কেটা কিন্তু আবার আলাদা, দুইটা কে কে আবার সেম করো না, ঠিক আছে? এই কেটা আবার আলাদা। সো আমরা ওটাকে কে প্রাইম হিসাবেও কনসিডার করতে পারি। যাই হোক, আসেন। সো যদি এটাকে আমরা করি, ডেল ওয়াই বাই ডেল টি কি আসবে? ওমেগা এ cos ওমেগা টি মাইনাস কে এক্স।
যদি আরেকবার করি, আরেকবার করলে আসবে ডেল স্কোয়ার্ড ওয়াই বাই ডেল টি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার্ড এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের ডেল স্কোয়ার্ড ওয়াই ডিভাইডেড বাই ডেল টি স্কোয়ার্ড। এবার আমার লাগবে ডেল স্কোয়ার্ড ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার্ড। চলো তাহলে প্রথমে আসো ডেল ওয়াই বাই ডেল এক্স কত হয় বলো। ডেল ওয়াই বাই ডেল এক্স কত হবে বলেন বলেন বলেন, খুবই সহজ। এটা যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে মাইনাস কে এ, এখানে আসবে কস ওমেগা টি মাইনাস কে এক্স। ঠিক আছে, যদি আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি ডেল স্কোয়ার্ড ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার্ড, কসকে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে মাইনাস সাইন, মাইনাসে মাইনাসে প্লাস, কে আবার আসবে সামনে মাইনাস কে, তার মানে আলটিমেটলি থাকবে মাইনাস কে স্কোয়ার্ড এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে ডেল স্কোয়ার্ড ওয়াই বাই ডেল টি স্কোয়ার্ড, এটা হচ্ছে ডেল স্কোয়ার্ড ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার্ড, দুটোর মান আমরা পাইছি। এবার আসেন একটা দিয়ে আর একটাকে যদি আমরা একটু ভাগ করি, কি করি ভাই, ভাগ করি। চলো, ডেল স্কোয়ার্ড ওয়াই বাই ডেল টি স্কোয়ার্ড ডিভাইডেড বাই ডেল স্কোয়ার্ড ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার্ড কত আসবে বলো। a sin omega t minus kx, a sin omega t minus kx বাদ ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই কে স্কোয়ার, কি আসবে ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই কে স্কোয়ার। আসছে একদম সহজ। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি ডেল স্কোয়ার্ড ওয়াই বাই ডেল টি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার্ড বাই কে স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই ডেল স্কোয়ার্ড ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার্ড। দেখো তো চলে আসছে না, চলে আসছে। এটাই তো কন্ডিশন ছিল, ডেল স্কোয়ার্ড ওয়াই ডিভাইডেড বাই ডেল টি স্কোয়ার্ড হওয়া লাগবে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই ডেল স্কোয়ার্ড ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার্ড। এবং এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা কি জানো, এই কনস্ট্যান্টটা হচ্ছে তরঙ্গের বেগের স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে তরঙ্গের বেগের স্কোয়ার, বেগের বর্গ। ওকে, কি তরঙ্গের বেগের বর্গ। সো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি তরঙ্গের যে বেগটা, সেই তরঙ্গের বেগ হবে হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই কে। ওকে, তরঙ্গের বেগ হচ্ছে কত, তরঙ্গের বেগ হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই কে। একদম সহজ। ইনফ্যাক্ট তুমি যখন সামনে পড়বা দেখবা এই ওমেগা আসবে হচ্ছে 2 পাই বাই টি, কে আসবে হচ্ছে 2 পাই বাই ল্যামডা। ঠিক আছে, কি আসবে 2 পাই বাই ল্যামডা, নাকি 2 পাই ল্যামডা মনে হয়, এটা মনে হয় 2 পাই ল্যামডাই আসে কি না, না ঠিক আছে 2 পাই বাই ল্যামডাই আসে। ঠিক আছে, তো যখন তুমি ওমেগা বাই কে করবা, ওমেগা বাই কে কত আসবে, ওমেগা বাই কে আসবে হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই টি ল্যামডা বাই টি। 1 বাই টি মানে কি, 1 বাই টি মানে হচ্ছে এফ, এফ ল্যামডা, এবং এফ ল্যামডা মানে কি ভি। বুঝছো, সামনে পড়বো আমরা। তো এখান থেকে হচ্ছে এটা তরঙ্গের বেগ হয়, মানে তরঙ্গের বেগের কনসেপ্টটাও এখান থেকে আসছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন, মানে একটা তো সমীকরণ, সেটা কি তরঙ্গের সমীকরণ হবে নাকি হবে না, সেটা চেক করার ওয়েই হচ্ছে এইটা। এখানে তোমার সবসময় আলটিমেটলি ওমেগা ডিভাইডেড বাই কে হোল স্কোয়ার, বা হচ্ছে তরঙ্গের যে বেগ, সেই বেগের স্কোয়ারটা আসবে। ওকে, বুঝতে পারছি যে তরঙ্গের সমীকরণ কিটা কেমনে চেক করব। এখন এখানে একটা ঝামেলা, ঝামেলা হচ্ছে ভাই প্রত্যেকবার এত ডিফারেন্সিয়েশন কি আমার করাই লাগবে ভাই, কোনো সিম্পল ওয়ে নাই। সিম্পল ওয়ে একটা আছে, সেই সিম্পল ওয়েটাই হচ্ছে তোমাদের শিখাবো। আসো সিম্পল ওয়ে, ভাইয়া সিম্পল ওয়ে কি। ওকে, প্রথম কথা আমরা এটা তো বুঝছি যে তরঙ্গের সমীকরণ হওয়ার জন্য ডেল স্কোয়ার্ড ওয়াই বাই ডেল টি স্কোয়ার্ড হওয়া লাগবে কে মাল্টিপ্লাইড বাই ডেল স্কোয়ার্ড ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার্ড। ওকে, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা কি, এইটা হচ্ছে একটা পিডিই, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তুমি যদি সলভ করো, ঠিক আছে, তুমি কি পাবা জানো, সলভ করলে এরকম কিছু একটা পাবা, y ইজ ইকুয়ালস টু ফাংশন অফ x প্লাস মাইনাস bx, বা তুমি মাইনাস bx ও দিতে পারো। ঠিক আছে, x প্লাস bx বা ax প্লাস মাইনাস bx। ওকে, এরকম কিছু একটা পাবা। ঠিক আছে, তার মানে কোনো একটা ফাংশনে তুমি যদি দেখো এরকম কোন একটা টার্ম আছে, ax প্লাস bx লিখছি রে, বিটি, এটাকে বিটি লেখো, এখানে টি আছে না, দুঃখিত, x প্লাস মাইনাস বিটি। যদি কোনো ফাংশনের মধ্যে তুমি দেখো এরকম টার্ম আছে ax প্লাস মাইনাস বিটি, এর মান বি এর মান যে কোনো কিছু হতে পারে, যে কোনো কনস্ট্যান্ট, 5 10 20 1, যে কোনো কিছু হতে পারে, যদি থাকে তাহলে তোমার বোঝা লাগবে যে হ্যাঁ এটা তরঙ্গ হওয়ার একটা সম্ভাবনা আছে। বাট তোমার মাথায় রাখা লাগবে x এবং t এর যে কোনো মানের জন্য, এটা মাথায় রাখতেই হবে, x এবং t এর যে কোনো মানের জন্য, যে কোনো মানের জন্য y এর মান ডিফাইন্ড হইতে হবে। y এর মান কি হইতে হবে,
ডিফাইন্ড হতে হবে, আদারওয়াইজ কিন্তু তরঙ্গ না। ওকে, ডিফাইন্ড হতে হবে, আদারওয়াইজ কিন্তু তরঙ্গ হবে না। তাহলে প্রথমে আমরা চেক কি করব, এই ax প্লাস মাইনাস বিটি এরকম টার্ম আছে কিনা, যদি থাকে তাহলে তরঙ্গ হওয়ার একটা বড় সম্ভাবনা আছে। তারপর কি চেক করব, চেক করব হচ্ছে x আর t এর সকল মানের জন্য y এর মানটা ডিফাইন কিনা, যদি হয় তাহলে তরঙ্গ, আদারওয়াইজ তরঙ্গ না। ওকে, জাস্ট এতটুকু চেক করা লাগবে। আমরা প্রথমে দেখব সমীকরণ এরকম কিছু আছে কিনা, যদি থাকে ভালো, না থাকলে সমস্যা। ঠিক আছে, ওকে। তরঙ্গের বেগ কত হবে দেখো, এখান থেকে একটু বলে দিই। তরঙ্গের বেগ লেখো, তরঙ্গের বেগ হবে সবসময় v ইজ ইকুয়ালস টু b ডিভাইডেড বাই a। ঠিক আছে, বিটা কি, বিটা হচ্ছে t এর সহগ, এটা কি, এটা হচ্ছে x এর সহগ। দেখো এখানে কিন্তু তাই হয়েছিল, এখানে আমার তরঙ্গের t এর সহগ কত ছিল ওমেগা, x এর সহগ কত ছিল k। দেখো তো বেগ কত আসছিল, ওমেগা ডিভাইডেড বাই k, কই গেল, এই যে বেগ আসছিল ওমেগা ডিভাইডেড বাই k। ওকে, মানে t এর সহগ ডিভাইডেড বাই x এর সহগ, এখানে সামনের মাইনাসটা আসবে না। ঠিক আছে, জাস্ট হচ্ছে পরম মানটা আমরা নিব, কি নিব, পরম মানটা। ওকে, সেটাই হবে হচ্ছে আমাদের তরঙ্গের বেগ। সো তরঙ্গের বেগ সবসময় উপরে হচ্ছে কার সহগ, উপরে হচ্ছে আমাদের t এর সহগ, নিচে হচ্ছে x এর সহগ। এটাই আমাদের সবসময় কি দিবে, তরঙ্গের বেগ বের করে দিবে। ভাইয়া পারবো, কোনো কনফিউশন নাই, শিওর, গুড। দু একটা ম্যাথ সলভ করি তাহলে আসলে বুঝে যাবো। ওকে, আসে প্রথম কথা, দেখো তোমার কি বলছে, বলছে y ইজ ইকুয়ালস টু log x প্লাস 2t। এইটা কি একটা ওয়েভ নাকি ওয়েভ না, বলো কেমনে চেক করবা। প্রথম কথা দেখো তো, এখানে ওয়াইটা আমার প্রথমে যেটা চেক করা লাগবে, এখানে ডিফারেন্সিয়েশন কিছু করা লাগবে, তুমি জাস্ট প্রথমে এটা চেক করো ওয়াই কি এরকম কোনো কিছুর ফাংশন কিনা, ax প্লাস বিটি বা ax প্লাস মাইনাস বিটি এরকম কিছু আছে কিনা ওয়াই এর ভিতরে, আছে। এই যে x প্লাস 2t, তার মানে এখানে x এর সহগ 1, t এর সহগ হচ্ছে 2, তার মানে এরকম কিছু একটা আছে, তার মানে এটা তরঙ্গ হইলেও হইতে পারে। এবার দেখা লাগবে x এবং t এর সকল মানের জন্য y ডিফাইন কিনা। আনফরচুনেটলি এখানে ডিফাইন না, কারণ লগের ভিতরে যদি নেগেটিভ থাকে সেটা কিন্তু নট ডিফাইন্ড। ওকে, সেটা নট ডিফাইন্ড। তার মানে সামহাউ যদি এমন কোনো মান চলে আসে যে x প্লাস 2t এটার মান হয়ে গেছে নেগেটিভ, তাইলে কি আমরা y এর কোনো মান পাবো, y এর কোনো মান পাবো না, সেটা ডিফাইন্ড হবে না। যদি x প্লাস 2টির মান নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে লগের ভিতরে নেগেটিভ চলে আসবে, এইটা ডিফাইন্ড হবে না, y এর মানটা ডিফাইন্ড না। ঠিক আছে, সো এই ক্ষেত্রে y ডিফাইন্ড না। ওকে, যদি y ডিফাইন্ড না হয় তুমি কি এটাকে তরঙ্গ বলতে পারবা, পারবা না, তার মানে এটা তরঙ্গের সমীকরণ না, এটা তরঙ্গ নয়, এটা তরঙ্গ নয়। ক্লিয়ার গাইস, একদম সহজ। ঠিক আছে, তরঙ্গ হ্যাঁ নাকি না এটা বোঝা কোনো ব্যাপারই না। দেখো তো এইটা তরঙ্গ কিনা, বলো বলো বলো, এটা তরঙ্গ হবে কিনা দেখি তো, তোমরা আগে বলবা, আমি বলবো না, তোমরা বলবা, বলো এটা কি তরঙ্গ হবে নাকি হবে না। সমীকরণটা লেখো, সমীকরণটা কি, সমীকরণ হচ্ছে y ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 2x প্লাস 3t। দুটো জিনিস চেক করা লাগবে। প্রথম কথা, y এর যে সমীকরণটা বা যে ফাংশনটা, সেই ফাংশনের মধ্যে ax প্লাস bt এরকম কোনো টার্ম আছে কিনা, যদি থাকে তাহলে তরঙ্গ হওয়ার সম্ভাবনা আছে। সেকেন্ড যেটা চেক করা লাগবে, x এবং t এর সকল মানের জন্য y এর মান ডিফাইন্ড কিনা, যদি ডিফাইন্ড হয় তাহলে এটা তরঙ্গ, যদি ডিফাইন্ড না হয় তাহলে তরঙ্গ না। ঠিক আছে, দেখেন তো এটা তরঙ্গ হবে কিনা, চলো 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 আমাকে জানাও এটা কি তরঙ্গ হবে নাকি হবে না। হ্যাঁ ক্লিয়ার, কে যেন হার দিছে ভাই রে ভাই। এই গাইস, এটা কি তরঙ্গ নাকি তরঙ্গ না, হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয়? যে আমি যদি মনে হয় যে না ভাইয়া এটা তরঙ্গ হবে না, কেন, আমার মন বলতেছে হবে না, এভাবে বললে হবে না, প্রপার চেকিং করে তারপর বলতে হবে। বলো এটা তরঙ্গ হবে কিনা, মন বললে তরঙ্গ হবে, না বললে তরঙ্গ হবে না, এগুলো কিন্তু বলা যাবে না। ওকে ধন্যবাদ, তোমরা আসলে কেউ উত্তরটা দাও নাই, সো কি বলবো আর তোমাদের। আসো প্রথম কথা, এখানে আমাদের ফাংশনটা চেক করা লাগবে যে এই ফাংশনের ভিতরে ax প্লাস মাইনাস বিটি টার্মটা আছে কিনা, আছে, এই যে দেখাই তো যাচ্ছে ax প্লাস বিটি আছে তো এই টার্মটাতে না ফাংশনের মধ্যে। ওকে, এবার দেখা লাগবে এখানে x এবং t এর সকল মানের জন্য y এর মানটা ডিফাইন কিনা। আনফরচুনেটলি না। তুমি চিন্তা করে দেখো, যদি সামহাউ 2x প্লাস 3t এই মানটা শূন্য হয়ে যায়, কত হয়, শূন্য হয়, তাহলে y এর মান কত হয়ে যাবে, তখনই তো y এর মানটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 0, মানে হচ্ছে নট ডিফাইন্ড। ওকে, তার মানে x এবং t এর এমন মান থাকা সম্ভব যার জন্য y এর মানটা
আনডিফাইন্ড হয়ে যাবে বা ডিফাইন করা সম্ভব হবে না। তাহলে এটা তরঙ্গ? নোপ, এটা তরঙ্গের ইকুয়েশন না। সুতরাং এটা তরঙ্গের ইকুয়েশন না। ওকে, ইকুয়েশন নয়। বুঝতে পেরেছেন? তরঙ্গের ইকুয়েশন হওয়ার অনেক কাহিনী আছে, তরঙ্গের ইকুয়েশন হওয়ার জন্য প্যারা আছে। ওকে, এটা তরঙ্গের ইকুয়েশন না। আচ্ছা, ও মাই গড ভাইয়া, এইটা কি তরঙ্গের ইকুয়েশন? দেখো সমীকরণ দেখো, এই সমীকরণটার দিকে তাকাও, তাকায় চিন্তা করো, এটা কি তরঙ্গের ইকুয়েশন হবে? ভাই এটা কি জিনিস? y ইজ ইকুয়ালস টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ভিটি তার উপর স্কোয়ার। বলো এটা কি একটা ওয়েভের ইকুয়েশন নাকি না? সবার আগে আমরা চেক করব যে এখানে আমার ওয়াইটা ফাংশন অফ এ এক্স প্লাস মাইনাস বিটি হচ্ছে কিনা। হচ্ছে, এই যেখানেই তো আছে, ই এর পাওয়ার আকারে আছে, বাট আছে তো, তাই না? আছে তো, এক্স এর সহগ 1, টি এর সহগ হচ্ছে ভি, আছে না? আছে তো। ওকে, তাহলে এটা কি একটা তরঙ্গ হবে নাকি হবে না? এটাকে আমরা চেক করব। প্রথম কথা, এক্স প্লাস মাইনাস বিটি এই টার্মটা আছে, তার মানে এটা তরঙ্গ হওয়ার সম্ভাবনা আছে। এবার আমার দেখা লাগবে এই এক্স এবং টি এর সকল মানের জন্য ওয়াই এর মানটা ডিফাইন হয় নাকি হয় না। আচ্ছা, এটা চেক করার একটা সুন্দর ওয়ে আছে। তুমি তো সব মান বসে চেক করতে পারবা না, সেটা তুমি কি করবা? তুমি একবার দেখো, তিনটা মান বসাবা। তুমি একবার এক্স প্লাস মাইনাস বিটির মান বসাবা 0, আর একবার এক্স প্লাস মাইনাস বিটির মান বসাবা প্লাস ইনফিনিটি, আর একবার এক্স প্লাস মাইনাস বিটির মান বসাবা মাইনাস ইনফিনিটি। ওকে, এই তিনটা মান বসায় তুমি একটু চেক করবা। তাহলে আসো, আমরা যদি এক্স প্লাস মাইনাস ভিটির মানটা 0 বসাই, তাহলে কি আসবে? তাহলে ওয়াই এর মান আসতেছে ই টু দি পাওয়ার মাইনাস 0 স্কোয়ার্ড, মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 0, মানে হচ্ছে 1, তার মানে ওয়াই ডিফাইন। এবার ভাইয়া আমি যদি এইটার মানটা ইনফিনিটি বসাই, কার মান? এক্স মাইনাস ভিটির মানটা যদি আমি ইনফিনিটি বসাই, কি আসবে? আসবে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। কি আসবে? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। দ্যাট মিনস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি, মানে 1 ডিভাইডেড বাই ইনফিনিটি মানে হচ্ছে 0, তার মানে ডিফাইন্ড। 0 তো ডিফাইন্ড, 0 তো আর আনডিফাইন্ড না, ঠিক আছে? সিমিলারলি ভাই আমি যদি এখানে মাইনাস ইনফিনিটি বসাই, তাহলে কি হবে? তাহলে দেখো y ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি তার উপর স্কোয়ার, ঠিক আছে? সো আলটিমেটলি থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, মানে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে 0। তার মানে এই যে ফাংশনটা, এইটার 0-র জন্য ডিফাইন্ড, ইনফিনিটির জন্য ডিফাইন্ড, নেগেটিভ ইনফিনিটির জন্য ডিফাইন্ড। সো বাকি অন্যান্য মানের জন্য এটা আসলে অটোমেটিক ডিফাইন হয়ে যাবে, তুমি বসাই দেখো। তার মানে এইটা কিন্তু একটা ওয়েভের ফাংশন গাইস, কেয়ারফুল। এটা কি? এইটা একটা ওয়েভের ফাংশন, ওয়েভ এর ফাংশন। ওকে, এখন যদি তোমাকে আমি বলতাম এই ফাংশনের বেগ কত, কি এই ফাংশনের বেগ কত, এই ফাংশন না সরি ওয়েভটার বেগ কত, এটা একটা ওয়েভের ফাংশন, তাহলে ওয়েভটার বেগ কত? ওয়েভের বেগ কেমনে বের করতাম? ওয়েভের বেগ হইতো বি ডিভাইডেড বাই এ। এখানে বিটা কি? বি হচ্ছে টি এর সহগ, টি এর সহগের মান, ঠিক আছে? জাস্ট মানটা, ম্যাগনিটিউড, আর কিছু না। মান কত? মান হচ্ছে ভি। এ কি? এ হচ্ছে এক্স এর সহগ, সেটার মান কত? 1। এর জন্যই দেখো এটা ভি আকারেই লেখা আছে। এটা আসলে তরঙ্গের বেগটাকে ইন্ডিকেট করতেছে। বুঝতে পারছো? একদম সহজ। ওকে, ইনফ্যাক্ট আমাদের যেটা পরিচিত সমীকরণ, কি আমাদের যেটা পরিচিত সমীকরণ, লেট সাপোজ ওয়াই, যেটা তুমি বইয়ে সবচেয়ে বেশি দেখবা, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, মানে তরঙ্গের যে সমীকরণ। দেখো এটাকেও তোমার দুইবার ডিফারেন্সিয়েশন করে চেক করা লাগবে। প্রথমে তুমি খেয়াল করো এখানে কি এক্স প্লাস বিটি এরকম টার্ম আছে কিনা, আছে। ওয়াই ইজ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স প্লাস বিটি বা প্লাস মাইনাস বিটি, আছে না এখানে? আছে তো। এই যে এখানে আমার ওমেগা টি আছে, দেন আমার এখানে কে এক্স আছে, আছেই তো। তার মানে এটা একটা তরঙ্গের সমীকরণ হইতে পারে, যদিও আমরা জানি এটা একটা তরঙ্গের সমীকরণ, বাট স্টিল আমরা চেক করতেছি এটা একটা তরঙ্গের সমীকরণ হইতে পারে। এবার আমার দেখা লাগবে যে এক্স এবং টি এর সকল মানের জন্য ওয়াই এর মান পাওয়া যায় কিনা। অবশ্যই যাবে। দেখো তোমার ওমেগা টি মাইনাস কে এক্স এইটার মান যা খুশি হোক না কেন, সাইনের মান তো সবসময় -1 থেকে +1 মধ্যেই থাকবে। এটার মান যা খুশি হোক না কেন, দেখো এটার মান যা খুশি হোক, যা খুশি হোক, যা ইচ্ছা হোক, যা যা ভালো লাগে, যা খুশি হয়ে যাক, সাইনের যে মান, এই যে সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এইটার মান সবসময় -1 থেকে +1 মধ্যেই ভ্যারি করবে। এটা চেঞ্জ হওয়ার তো কোনো সুযোগ নেই, তাই না? কারণ সাইনের রেঞ্জই তো এইটা, -1 থেকে +1 পর্যন্ত। তো সাইনের মান যদি -1 থেকে +1 পর্যন্ত ভ্যারি করে, ওয়াইয়ের মান কোন পর্যন্ত ভ্যারি করবে? ওয়াইয়ের মান -a থেকে +a পর্যন্ত ভ্যারি করবে। তার মানে এক্স এবং টি এর যে কোনো মানের জন্য এখানে ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে ডিফাইন্ড। তার মানে এটা একটা তরঙ্গের সমীকরণ, তরঙ্গের সমীকরণ।
বুঝতে পেরেছো? একদম সহজ। তাহলে ভাই এটা যদি একটা তরঙ্গের সমীকরণ হয়, এটার বেগ কত? ওই আগের মতোই বেগ হবে কত? বেগ হবে b ডিভাইডেড বাই a, যেটা আমরা একটু আগে বেরো করে আসছি। b কি? t এর সহগ ওমেগা ডিভাইডেড বাই k। একদম সহজ। পরের দিন কিন্তু এগুলো পড়া লাগবে, ঠিক আছে? তখন দেখবে এগুলো কত সহজ সহজ লাগতেছে, যে আগে তো পড়েই আসছি। জেনারেল ইকুয়েশন যখন তুমি পারো তখন একটা স্পেশাল কেস পড়া কোনো ব্যাপার না, ওকে? আচ্ছা, আর একটা জিনিস যেটা আমরা পরের দিন ফেস করবো, আমি আগে একটু বলে রাখি, বেগের ব্যাপারটা তো ক্লিয়ার হয়ে গেছে। কখনো কখনো দেখবা ইকুয়েশন এভাবে লেখা আছে, ঠিক আছে? এটা যে কোনো তরঙ্গের জন্যই হইতে পারে। যদি কখনো এরকম দেখো, মানে তরঙ্গ হইলে তো আমার ax প্লাস বিটি এটা থাকবে, তাই না? ax প্লাস বিটি এটা থাকবে। যদি এরকম হয় ax প্লাস বিটি আছে, ওকে, অথবা 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 মাইনাস এক্স মাইনাস বিটি আছে, মানে এক্স এর সহগ এবং টি এর সহগ যদি একই চিহ্ন যুক্ত হয়, প্লাস হইলে দুইটাই প্লাস, মাইনাস হইলে দুইটাই মাইনাস, তাহলে আমরা বুঝবো তরঙ্গ নেগেটিভ এক্স অক্ষ বরাবর গতিশীল। হ্যাঁ ভাইয়া, এটা এরকম কেন? লেখো আগে, তরঙ্গ কোন বরাবর গতিশীল? নেগেটিভ এক্স অক্ষ বরাবর। আহা, তরঙ্গ নেগেটিভ এক্স অক্ষ বরাবর গতিশীল, ঠিক আছে? বরাবর গতিশীল যদি দুইটার সিম্বল সেম হয়, প্লাস হইলে দুইটাই প্লাস, মাইনাস হইলে দুইটাই মাইনাস, ওকে? তার মানে তরঙ্গ সেক্ষেত্রে যাবে কোন দিকে? তরঙ্গ সেই ক্ষেত্রে যাবে হচ্ছে এই দিক বরাবর। এই দিক বরাবর তরঙ্গটা যাবে, এই দিক বরাবর কে যাবে? ওয়েভ যাবে, ওকে? এরকম, ঠিক আছে? আর যদি এমন হয় যে না, একটা প্লাস আর একটা মাইনাস, মানে হচ্ছে ধরো যদি এরকম হয় এক্স মাইনাস বিটি অথবা মাইনাস এক্স প্লাস বিটি, যদি এরকম কিছু থাকে তোমার সমীকরণের মধ্যে, তখন তোমার বোঝা লাগবে তরঙ্গ পজিটিভ এক্স অক্ষ বরাবর গতিশীল। কি ভাইয়া? তরঙ্গ পজিটিভ এক্স অক্ষ বরাবর গতিশীল, ওকে? পজিটিভ এক্স অক্ষ বরাবর গতিশীল, ওকে? একদম সহজ। তার মানে আমরা যেটা এতক্ষণ ধরে রাখতেছিলাম সেরকম হবে, ওকে? ওয়েভ যাবে হচ্ছে এই দিক বরাবর। বুঝতে পেরেছো? একদম সহজ। এই কিছু টুকটাক ব্যাপার সবার মাথায় রাখা লাগবে, এগুলো মাথায় রাখলেই চ্যাপ্টারটা পড়া আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? সো মোটামুটি আইডিয়া হয়ে গেছে, আমরা পেয়ে গেছি। এরপরে স্লাইডটা মনে হয় বেগের জন্য ছিল, বাট সেটা আমি অলরেডি পড়াই ফেলছি, এটা নিয়ে কোনো ডাউট নেই। এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এই ম্যাথটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ওকে? একটু ট্রাই করবা। কি বলছে? y is equals to 10 divided by 5 plus x minus 2t whole square। এটাকে একটা ওয়েভ, এটা তোমার প্রথমে চেক করা লাগবে যে x আর t এর সকল মানের জন্য এটা ভ্যালিড কিনা, x এর ফাংশন আছে কিনা চেক করবা আর কি। দেন দেখবা এটা যদি একটা ওয়েভ হয় তাহলে এই ওয়েভটার বেগ কত বা তরঙ্গটার বেগ কত, এবং লাস্টের কোশ্চেনটা হচ্ছে এই তরঙ্গটার বিস্তার কত। সো এই তিনটা কোশ্চেন আছে, এই তিনটা কোশ্চেন হচ্ছে আপনাদের সলভ করা লাগবে। বুধবারের ক্লাসে এসে হচ্ছে আমি করাই দিব, বাট তার আগে আপনাদের পড়ে আসা লাগবে, ওকে? সো এই তো মোটামুটি আমাদের এটা তরঙ্গের ফান্ডামেন্টাল ক্লাস ছিল। একদম জেনারেল কেসগুলো নিয়ে আমি একটু আলোচনা করে নিতে চাচ্ছিলাম প্রথমে, যেন বইয়ের পড়াটা পড়তে গেলে আপনাদের কাছে খুব বেশি কঠিন মনে না হয়, কারণ বইয়ের পড়াটা আলটিমেটলি একটা স্পেশাল কেস। আপনার যে জেনারেল কেস ভালো মতো পড়া থাকে, যেগুলো আমরা আজকে পড়লাম সকল রকম ভ্যারিয়েশন দিয়ে, তাহলে দেখবেন স্পেশাল কেসটা পড়তে খুব বেশি সমস্যা হবে না। পরের দিন হচ্ছে আমরা এই পর্যায়বৃত্ত গতি বা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল কণা কিভাবে ওয়েভ ক্রিয়েট করে, বা ওয়েভ কিভাবে কণাকে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল করে, সেই ইকুয়েশন নিয়ে পড়বো। সেখানকার ম্যাথ নিয়ে আলোচনা হবে নেক্সট ক্লাসে। দেখেন এই পর্যন্ত বুঝছেন কিনা? বুঝলে আমাদের মোটামুটি তরঙ্গের প্রথম ক্লাসটা কমপ্লিট গাইস, কমপ্লিট। দেখেন ক্লিয়ার হলে আমাদের শেষ। এই স্লাইডটার কোনো দরকার নাই, এটাকে মারো ডিলিট, ওকে? ঠিক আছে। আর এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা সলভ করবা, ওকে? হ্যাঁ গাইস, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন, তরঙ্গের সেকেন্ড লেকচার, এবং তরঙ্গের সেকেন্ড লেকচারে আমরা হচ্ছে বইয়ের পড়াটা মেইনলি শুরু করব, ওকে? আর এর পাশাপাশি তোমাদের সাথে সেকেন্ড পেপার ব্যাচে তো কালকে দেখা হচ্ছে কালকে 13 নাম্বার, সরি 14 নাম্বার লেকচার। যদিও আমি এটাকে 13 নাম্বার লেকচারই বলছি, কারণ হচ্ছে আমি আগের দুইটা লেকচারকে একসাথে মার্চ করবো। ওগুলো ছোট ছোট লেকচার ছিল, কারণ আগের লেকচারটা আমি যদিও বড় নিয়েছিলাম, বাট লাস্টে 1 ঘন্টা তো সাউন্ডই শোনা যায় নাই। সো ওই দুটা লেকচারকে আমি একসাথে করে 12 করে দিব। কালকে যে লেকচারটা দিব সেটা হবে 13 নাম্বার লেকচার, ওকে? তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল অথবা পরশুদিন। আপনারা ঠিকঠাক পড়তে থাকেন, হোমওয়ার্কটা সলভ করেন। মাই গড, হোমওয়ার্ক কই? হাই এখানে কেন আসলাম? হ্যাঁ, হোমওয়ার্কটা অবশ্যই সলভ করেন। এই বেসিক আইডিয়াগুলো যখন আপনার ক্লিয়ার থাকবে, যেগুলো আজকে পড়াইলাম, তখন আপনার এই চ্যাপ্টার পড়াটাই অনেক সহজ হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে বইয়ের পড়া নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো বিদায়, টাটা।